বন্ধুরা, তোমরা কেরাম আছো? এই যে বস্তুটা আমি খাচ্ছি, এটা তোমাদেরকে দেখানোর একটা কারণ আছে। দাঁড়াও, খেয়ে নেই, তারপরে বলি। কি কি 50? এটার 50% দাবি করতেছে আমার কাছে রায়হান নামক একটা গরুর নাতি। তো ইতিহাসটা হচ্ছে এরকম। রায়হান, ওই বেটা, পানি দে তো, পানি তো করো। আমার একটা বন্ধু, ওর নাম ছিল সুমন। হুম, তুই খা। না না, আরে ধর না, ও খাবে না, লজ্জা পাইছে। ও হচ্ছে, আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম, ময়মনসিংহের একটা ছেলে। তো ও একবার গল্প করতেছিল, যখন আমরা নীলক্ষেতে স্যান্ডউইচ খাচ্ছিলাম। তো বললো, দোস্ত, জানিস আমি যখন ভর্তি পরীক্ষার সময় ঢাকা আসতেছিলাম, মানে অ্যাডমিশন টেস্টের জন্য আর কি, মানে প্রিপারেশন নিতে, কোচিং তো তখন ঢাকায় ছাড়া ভালো হইতো না। এখন তো শিখো আছে, ইনশাল্লাহ তোরাই পাবি প্রথম। তো বলতেছিল যে বাসে বসে, ও তার আগে কোনোদিন ঢাকায় আসে নাই, বাসে বসে যখন ওই যে ফেরিওয়ালারা বেচে না অনেক কিছু, শসা গাজর বিভিন্ন কিছু বিক্রি করে, আমড়া টামড়া, বাস স্ট্যান্ডে। তো বলতেছে যে গাজীপুর বাস স্ট্যান্ডে দেখলাম যে এক লোক মাথায় করে কি জানি নিয়ে যাচ্ছে, এরকম ত্রিভুজের মতো, আর বলতেছে স্যান্ডউইচ স্যান্ডউইচ স্যান্ডউইচ। আর আরেকজন একটু পরে আসছে আবার, প্যাটিস প্যাটিস প্যাটিস। তো ওই দিন আমি এই শব্দটা প্রথম শুনছিলাম, যে স্যান্ডউইচ বলে একটা খাবার আছে, স্যান্ডউইচ, চিন্তা করো। পরে ও ঢাকায় এসে আরো মাসখানেক পরে শব্দটা অন্য কারো কাছ থেকে শিখছে, যে দ্য ওয়ার্ড ইজ নট অ্যাকচুয়ালি স্যান্ডউইচ, স্যান্ডউইচ না, শব্দটা স্যান্ডউইচ, স্যান্ডউইচ। তো সেই ছেলে বুয়েটে পড়াশোনা করে নেভাল আর্কিটেক্ট হয়েছে, এখন সে একজন মানে বিসিএস কর্মকর্তা। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, তোমরা যারা এখানে আসো তারা একটু কমেন্ট করে জানাও তো, কারা কারা একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসছো, কাছে রাখেন ভাই, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসছো, মানে আসছো মানে ক্লাস করতেছো, সো দ্যাট জীবনে তুমি এরকম কিছু নতুন শুনবা, বাট অবাক হবা না, এবং তোমার কাছে পরে কোনো এক সময় জিনিসটা এত বেশি স্বাভাবিক হয়ে যাবে, কোনো একদিন তোমার এটা বলার মতো একটা গল্প। তো যারা ধরো যে অনেক প্রাচুর্যে বড় হয়, তাদের আসলে বলার মতো তেমন কোনো গল্প থাকে না। হুম। তো দ্যাটস ওয়াই পোভার্টি ইজ অলসো এ থিং টু বি প্রাউড অফ, থিং টু বি ফিলিং গ্র্যাটিটিউড ফর, যে তোমার শুক্রিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, যেভাবে আছি ভালো আছি, আমি এখান থেকেই অনেক উপরে চলে যাবো আর কি। বিল গেটসের একটা কথা আছে, জানো তো? বিল গেটসের কথা না, জ্যাকমার কথা, কি জানি, যে ইফ ইউ আর বর্ন পুয়ার, ইটস নট ইউর প্রবলেম, বাট ইফ ইউ ডাই পুয়ার, দ্যাটস এ ক্রাইম। মানে তুমি একটা অপরাধ করে ফেলছো এই ব্যাপারটা। জ্যাকমা। আচ্ছা, তো এরকম আর কি, যে পোভার্টি আসলে আবার ভাইবো না যে আমি শুধু টাকা পয়সার কথা বলতেছি, মানসিক পোভার্টি আরো অনেক বেশি বড় একটা জিনিস, বুঝছো না? বাজে একটা জিনিস আর কি। মানে এই জিনিসটা থেকে দূর হইতেই হবে, এই জিনিসটা থেকে মুক্তি পাইতেই হবে। যাই হোক, চলো পড়াশোনা শুরু করি। ইনাফ মোটিভেশন ফর এ ডে। আজকে একটু লম্বা ক্লাস হবে, সো আমি খেয়ে নিলাম, তোমরা একটু খেয়ে নাও, খাইতে খাইতে ক্লাস করো। হুম। আজকে আমাদের পর্যায়ভিত্তিক ধর্মের উপরে থার্ড ক্লাস, তৃতীয় ক্লাস। গত দুইটা ক্লাসে মূলত আমরা পর্যায় সারণী নিয়ে অনেক কথা বলছি। এখন মৌলগুলোকে এই যে সাজালাম, এই সাজানোর ফলে আমরা কি কি সুবিধা পাবো, সেই জিনিসটা আজকে থেকে দেখবো আর কি। মজা লাগবে আশা করি। তবে আগামী ক্লাস থেকে দেখবা যে মজা ফাড়ি যাইতেছে, বুঝছো না, এই আর কি। হুম। ওকে, চলো। জাম্বুরা খাবো, আচ্ছা ঠিক আছে, খাবো বাবা, দোয়া করিস। জাম্বুরা কোনটারে বলে? জাম না নাকি? জাম্বুরা কোনটারে বলে? বাতাবি লেবু। হুম। ও আচ্ছা, ডিফারেন্ট, বাট দেখতে তো একই রকম মনে হয়। ওকে,
এই একদম একদম মেলা কিছু পড়তে হবে, এটা বলে হচ্ছে এটাকে মেলা কিছু, মেলা কিছু, দন্তস্বয় রস্য, ছ দিলে তো কিছু হয়, কিছু, বুঝছো? মেলা কিছু পড়া লাগবে আজকে, চলো। তো গতদিন একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে অবস্থান্তর ধাতুর যতগুলো বৈশিষ্ট্য তোমরা শুনছিলা, তার মধ্যে আমি একটু রিমাইন্ড করি। তারা হচ্ছে জটিল যৌগ গঠন করে, তারা হচ্ছে রঙিন যৌগ গঠন করে, তাদের বিশেষ চৌম্বক ধর্ম থাকে। আর এই আর একটা বিশেষ প্রপার্টি, সেটা হচ্ছে যে তারা প্রভাবক হিসেবে ব্যবহৃত হইতে পারে। সো প্রভাবক হিসেবে যে কিভাবে কাজ করে, তাদের স্পেশাল অ্যাবিলিটি, তার একটা উদাহরণ দেই তোমাদেরকে। যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন, এটার সাথে যখন আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেই, মনে পড়ে এই বিক্রিয়ার তাপমাত্রা কত? প্রায় 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। 200 ডিগ্রি সেলসিয়াসে অধিকাংশ বইতে লেখা থাকে, আমি তো আর নিজের হাতে করে দেখিনি। আর প্রভাবক থাকে কি মনে পড়ে? নিকেল। এই প্রভাবকটা যখন দেওয়া হয় তখন এই পাই বন্ডটা ভেঙে যায়, আই মিন ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে যেয়ে দুইটা হাত তৈরি হয়, দুই পাশে দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে হবে তোমার CH3 বন্ড CH3, ক্লাস 9 এর, সরি 9 এর না 10 এর বিখ্যাত বিক্রিয়া। সেই বিক্রিয়াও দেখো যে তোমার একটা কি ডি ব্লক মৌল ব্যবহৃত হয়েছে, তাই না? তারপরে তোমার ওই যে ইয়া দেখছো তোমরা, কি বলো এটাকে, ভ্যানাডিয়াম প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। তারপরে অমুক তমুক মেলা কিছু আছে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, অনেক বিক্রিয়া আর কি। তো এটা একটা স্পেশাল প্রপার্টি, এটা একটু বলে দিলাম। এবার চলো পর্যায়বৃত্তিক ধর্মগুলো নিয়ে যে আমরা আলোচনা করব। যদিও জিনিসটার নাম হচ্ছে পর্যায়বৃত্তিক ধর্ম, তবে এর ভিতরে পর্যায়ের সাথে সাথে গ্রুপও বলা যায়, অর্থাৎ উপর থেকে নিচে গেলেও হবে, উপর থেকে তুমি নিচে যদি যাও তাও হবে, আবার বাম থেকে ডানে যদি যাও তাও হবে। এই ক্যারেক্টার গুলো ক্রমান্বয়ে চেঞ্জ হইতে দেখা যায়, ঠিক আছে? সো তার মধ্যে এক নাম্বারটা হচ্ছে ধাতু অধাতু ধর্ম, যেটা নিয়ে আমরা আলোচনা করব, আজকেই করব। তারপর লিখছি বিজারক জারক ধর্ম। নর্মালি আমরা বলার সময় কিন্তু জারক বিজারক বলি, কিন্তু আমি ইচ্ছা করে বিজারক জারক লিখছি, তার কারণ আছে। ক্ষার অম্ল ধর্ম, নর্মালি আমরা অম্ল ক্ষার বলি, তার ইচ্ছা করে কারণে, এই একটা বিশেষ কারণে ক্ষার অম্ল লেখা হয়েছে, কারণটাকেও বলতে পারবা? কারণটা হচ্ছে যারাই ধাতু তারাই বিজারক, যারাই বিজারক টাইপের হয় বা ধাতু টাইপের হয়, এরা এদের মধ্যে হচ্ছে কি চরিত্র থাকে বলতো? ক্ষার চরিত্র থাকে। আমার কথা কি বুঝিয়াছো? এটা কি হইতেছে এগুলা? রায়হান, এটা কি চলতেছে এখানে? কি টেকনোলজিতে কি হয়ে গেল আমি জানি না, কি করব? ফুল স্ক্রিন হয় না তো। একটু দাঁড়াও, টেকনোলজি এলোমেলো হয়ে গেছে আর কি। হুম। সো টেকনোলজি যেটা বলতেছিলাম বন্ধুরা, যারা ধাতু তারাই বিজারক, আবার যারা ধাতু তারাই হচ্ছে ক্ষার হয়। এই জন্য আমরা যে কাজটা করছি একই বরাবর একই জিনিস রাখছি আর কি, তোমাদের যেন মনে থাকে। তারপরে পারমাণবিক ব্যাসার্ধ তোমরা জানো একটা সার্টেন সিকোয়েন্সে চেঞ্জ হয়, যোজনী এবং জারণ সংখ্যা, যদিও যোজনী আর জারণ সংখ্যা কিন্তু ভিন্ন জিনিস, তারপরে ওইভাবে লেখা হয়েছে কারণ একই সাথে চেঞ্জ হয়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, দ্যাট ইজ দ্য মোস্ট উইয়ার্ড কেস। গলনাঙ্ক স্ফুটনাঙ্কের আসলে সঠিক কোনো ক্রম নাই। এমন না যে বাম থেকে ডানে গেলে বাড়তেই থাকবে, উপর থেকে নিচে গেলে কমতেই থাকবে, জায়গায় জায়গায় মেলে, জায়গায় জায়গায় মেলে না, বুঝছো? তো এটার আসলে ভালো কোনো ক্রম নাই। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে এগুলো থেকেও প্রশ্ন আসে, এগুলো আমাদের কাজে লাগবে আর কি। তবে এই তিনটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়েটে খুব গভীরে শেখার জিনিস। এখন আমাদের সময় 9-10 এগুলোর নামও ছিল না, তোমাদের সময় কিন্তু নাম ছিল। আয়নীকরণ শক্তি নাম ছিল বলতে সংজ্ঞাও ছিল, যে সংজ্ঞা আগডুম বাগডুম সংজ্ঞা। এখন অনেক গভীরে যায় শিখতে হবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে একটা জিনিস একটু বলে দেই, যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা ব্যাপার। এটাকে আমরা সংক্ষেপে আইপি বলবো, এটাকে আইপি কি হইতেছে এগুলা, আইপি বলবো, এটাকে ইএ বলবো, এটাকে ইএন বলবো। এখন এই আইপি জিনিসটা, আয়নাইজেশন পটেনশিয়াল, এটা আসলে কাদের জন্য বের করে জানো? এটা হচ্ছে লিখে রাখো, ধাতুদের জন্য। এর মানে কি, ধর আমার কাছে একটা মেয়ে আছে যাকে বিয়ে দিতে হবে। সো তার জন্য আমার পাত্র দেখতে হবে, ছেলে দেখতে হবে। সো আমার কাছে ছেলে আছে অনেকগুলা, তো কোন ছেলেটাকে নিব সেটা বোঝার জন্য আমি একটা জিনিস দেখলাম, যে কোন ছেলেটার মাসল বেশি। হুম। কারণ সে ভ্যান ট্যান বেশি চালাইতে পারবে,
বেশি পরিশ্রম করতে পারবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। সো এই মাসেল সাইজ দেখে আমি দুইটা ছেলের মধ্যে কম্পেয়ার করতেছি, বুঝছো? এখন কি বলে, রায়হানের নানা এসে আমার কাছে বলছে দাদা আমি বিয়ে করব। তো ঠিক আছে, আমি এবার মেয়ে দেখতে গেছি। তোমাদের কি মনে হয় দুইটা ছেলের মধ্যে কম্পেয়ার করার জন্য আমি যে প্রপার্টিটার দিকে তাকাই, দুইটা মেয়ের মধ্যে কম্পেয়ার করার জন্য কি আমি ওই প্রপার্টির দিকে তাকাবো? আমি কি বিভিন্ন বাসায় যেয়ে বলবো মামনি তোমার বাইসেপস কত ইঞ্চি দেখি? তা তো আর বলা যাবে না, এটা হাস্যকর একটা ব্যাপার হবে। তুমি চাইলে দুইটা মেয়ের মাসল সাইজ বের করতে পারো, হিসাব করতে পারো, নির্ণয় করতে পারো, কিন্তু এইটা আসলে দ্যাট ডাজন্ট ডিফাইন দেয়ার প্রপার্টি, দ্যাট ডাজন্ট ডিফাইন দেয়ার রিঅ্যাক্টিভিটি। রাদার অন্য কিছু দেখা উচিত, হয়তোবা যে আমার মামনি গুলার বুদ্ধি কেমন, কারণ মেয়েদের আসলে বুদ্ধি দিয়েই দেখতে হয় আর কি। ছেলেদের বুদ্ধি দেখার দরকার নাই, তার কারণ ছেলেদের এমনি বুদ্ধি থাকে না, মানে ওই ওই সফটওয়্যারটা নাই আর কি, বুঝছো? হার্ডওয়্যার আছে কিন্তু সফটওয়্যারটা মিসিং। সো ছেলেদের বুদ্ধি চেক করেও লাভ নাই, তুমি দেখবা যে গায়ে গতরে গোস্ত টোস্ত কত আছে, ও কামলা ঘাটতে পারবে কতখানি, বুঝছো না? হ্যাঁ, ও ভুড়ি আছে কেমন, আবার রায়হান দেখতে বলতেছে টাক আছে কেমন, এগুলা দেখতে হবে। তাহলে দেখ, দুইটা ছেলের মধ্যে কম্পেয়ার করার জন্য তুই যা যা লক্ষ্য করিস, দুইটা মেয়ের মধ্যে কম্পেয়ার করার জন্য কিন্তু ওই ওই বিষয় লক্ষ্য করে না। তো ধাতুদের মধ্যে, দুইটা ধাতুর মধ্যে যদি কম্পেয়ার করতে হয় যে সক্রিয়তা কার বেশি হবে, তাহলে আমরা দেখবো তাদের আইপি এর ভ্যালু। আর যদি দুইটা মেয়ের মধ্যে কম্পেয়ার করতে হয়, মেয়ে মানে বুঝছো তো অধাতু বুঝাইছি, তাদের মধ্যে চিন্তা করতে হয় কি বলতো, তাদের ইলেকট্রন আসক্তির মান। এইটা হচ্ছে অধাতুদের জন্য। তো অধাতুদেরকে আমি পিঙ্ক কালারে লিখলাম অধাতুদের জন্য। তাহলে আবারও বলছি, কেন এটা অধাতুদের জন্য ব্যাখ্যা করলে বুঝতে পারবা, তারপরে নামটা শুনে বোঝা যাচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, বাংলায় বলে হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রনের প্রতি আসক্তি কার থাকে, ইলেকট্রন নিতে চায় বেশি কে? অধাতুরা নিতে চায়। সো দুইটা অধাতুর মধ্যে কম্পেয়ার করার জন্য তোমার মূলত তাদের কিসের মান দেখতে হবে, কি বলো এটাকে, ইলেকট্রন আসক্তির মান। তোরা কি বুঝছস বাবা আমার কথা? আচ্ছা, তারপরে তুমি দুইটা ছেলের মধ্যে তুলনা করতেছো। তুমি যাই বললা যে দেখি কার ঘন কালো কেশ, লাগছে দারুণ বেশ। কোনো লাভ নাই, ফোলার চুল দিয়ে কোনো কাম হইবে না, ওই এমনি 2 দিন পরে ছাতা চলে যাবে, বুঝছো? তুমি একটা মেয়ের চুল দেখতে পারো, তুমি অযথা আগডুম বাগডুম করলে তো হবে না। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি এটা যে কারোর জন্য বের করা যায়, এই বস্তু যে কারোর জন্য, তবে এই দুইটা খুবই স্পেশাল। আইপি এর মান বাই করে দুইটা ধাতুর জন্য, দুইটা ধাতুর মধ্যে কম্পেয়ার করার জন্য। ফোর্সে তোমাকে যদি বলি আমি সোডিয়াম আর পটাশিয়াম এই দুইটার মধ্যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ, সো ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট देयर আইপি ভ্যালুজ, ঠিক আছে? কিন্তু যদি তোমাকে বলি ফ্লুরিন আর ক্লোরিন বা ক্লোরিন আর অক্সিজেন কে বেশি সক্রিয়, তোমার দেখতে হবে তাদের ইলেকট্রন অ্যাফিনিটির মান, অর্থাৎ বাংলায় কি বলে, ইলেকট্রন আসক্তির মান, ঠিক আছে? আচ্ছা, এই আর কি। চলো তাহলে আসো এবার আমরা পড়াশোনা শুরু করি। প্রথমেই তোমাদের বইয়ের কিছু আগডুম বাগডুম কথা, এই কথাগুলো নিজেরা দেখে নিবা, এ দেখে কোনো লাভ নাই, বুঝছো? পারমাণবিক ব্যাসার্ধ অমুক তমুক, আমি এগুলো বলতেছি, আমি এগুলো আমার মতো করে বুঝাই দিচ্ছি, এগুলো বই থেকে নেওয়া কথা, নট সো ইম্পর্টেন্ট। এই জিনিস দেখো, এটা মনোযোগ দিয়ে দেখো। সো পর্যায় সারণীতে তুমি যতই বাম থেকে ডানের দিকে যাবা, তত কি হবে, আকার ছোট হবে। এবং একটা স্পেশাল ব্যাপার খেয়াল করার মতো, মানে মানে সুপার স্পেশাল থ্যাঙ্কস টু আয়শা, তোমাদের আয়শা আপু অ্যামেজিং একটা চার্ট খুঁজে বাইর করছে গুগল থেকে। সেটা হচ্ছে ডি ব্লক যে মৌলগুলো, এই যে কয়টা হচ্ছে ডি ব্লক মৌল, বুঝতেই পারতেছো, ডি ব্লক যে মৌলগুলো তাদের মধ্যে আকারের পরিবর্তন অনেক বেশি নাকি কম বলো তো? আকারের পরিবর্তন খুবই সামান্য, এটা খুবই অ্যামেজিং একটা ফ্যাক্ট। আমি নিজেও এই ব্যাপারটাকে খেয়াল করি নাই, আমি যখন আজকে ক্লাসের জন্য ফাইল রেডি করতেছিলাম, চেক করতেছিলাম, আয়শা বানায় দিছে যখন, আমি দেখতে যাই নিজে অবাক হয়েছি গুগল চেক করে যে ওয়াও দ্যাটস অ্যান অ্যামেজিং ফ্যাক্ট। এবং এটা নিয়ে চাইলে আমি একটা মজার প্রশ্ন করতে পারি যে কেন এরকম হয়, কারণ আমি ঘাটাঘাটি করে শিখছি তো। এগুলো কিন্তু আমাদের বইতে আলোচনা নাই যে ডি ব্লক মৌল সমূহের আকারের পার্থক্য এত কম কেন। হ্যাঁ, ওয়ারাজ তুমি যদি এস ব্লকের দিকে তাকাও, বড় থেকে বেশ ছোট হয়ে গেছে। পি ব্লকের দিকে তাকাইলেও দেখা যাচ্ছে গ্র্যাজুয়াল একটা ভালো চেঞ্জ আছে, কিন্তু ডি ব্লকে এমন কোনো চেঞ্জ নাই। তোমরা চাইলে ভালো মানে ভাবো, এটা বেশ সুন্দর একটা উত্তর, না পারলে গুগল সার্চ করে পাবা, প্রচুর কন্টেন্ট আমি দেখছি আর কি, বেশ ভালো লাগছে আমার। যাই হোক, সো ইনফ্যাক্ট সেম সিমিলার সিচুয়েশন দেখ কাদের ক্ষেত্রে হয়েছে, এই যে এই ভদ্রলোকদের ক্ষেত্রে, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোর ক্ষেত্রে। অ্যাক্টিনাইট সিরিজ কিন্তু আবার রেগুলারলি চেঞ্জ হচ্ছে, মানে একটা গ্র্যাজুয়াল শিফট আছে আর কি, কিন্তু ল্যান্থানাইটে বেশি একটা চেঞ্জ নাই। হ্যাঁ, সো ব্যাপারটা খুবই মজার। যাই হোক, সো তোমরা জানো বাম থেকে ডানে গেলে আকার ছোট হবে, আর উপর থেকে নিচে গেলে আকার বড় হবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে বাম থেকে আমরা যখন ডানে যাই, মৌলগুলো তো আসলে বাম থেকে ডানেই বসানো হয়, তাই না? ওইখানে জায়গা শেষ হয়ে গেলে তারপর আবার বামে আসে। সো বাম থেকে ডানে গেলে একটা করে প্রোটন বাড়ে নিউক্লিয়াসে, আর বাইরে একটা করে ইলেকট্রন বাড়ে। সো একটা একটা করে প্রোটন বাড়তেছে আর ইলেকট্রন বাড়তেছে, তাহলে তাদের মধ্যে আকর্ষণটা বাড়তেছে।
এখন তোমরা আমাকে একটু প্রশ্নের উত্তর দাও যে কি বলে এই যে পরমাণুর আকার এইটা গভর্ন করে, এটা ডিসাইড করে কোন ফ্যাক্টরটা, মানে কোন সূত্রটা বলো তো? এই যে একটা শক্তি স্তর, ভিতরে ধরো আর একটা শক্তি স্তর আছে। এখন হ্যালো, মাঝখান কোথায় তুমি দেখাও না, হ্যালো দেখাচ্ছে না, আচ্ছা থাক লেখান লাগবে না, এই যে হয়েছে। সো ঘটনা হচ্ছে এই শক্তি স্তরে ধরো কয়েকটা ইলেকট্রন আছে, এই যে কয়েকটা ইলেকট্রন, আবার এর ভিতরেও ছিল, আর মাঝখানে ছিল হচ্ছে নিউক্লিয়াস, পজিটিভ চার্জ। কোন সূত্র দিয়ে জানো? সেটা হচ্ছে কুলম্বস ল, কুলম্বের সূত্র দিয়ে। F = 1/4 পাই এপসাইলন নট। আমি এখনো শিওর না তোমরা এপসাইলন নট লেখা শিখছো কিনা, বা তোমাদের সাথে ওই ছেলে ক্লাস করতেছে কিনা। কিউ অফ নিউক্লিয়াস শিখাইছিলাম, NuC ডট কিউ অফ ইলেকট্রন বাই হচ্ছে কি R²। আচ্ছা শিখছো, আলহামদুলিল্লাহ। সো ঘটনা হচ্ছে এখানে এই ফোর্সটা কোন ফোর্স? এটা হচ্ছে কুলম্ব ফোর্স। এই ফোর্স দিয়ে কি হচ্ছে জানো? এই ফোর্স দিয়ে হচ্ছে লাস্টের শেলের ইলেকট্রন গুলোকে, এই লাস্টের শেলের ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস কি করে আছে বলেন তো? টেনে ধরে আছে। নিউক্লিয়াস টানতেছে নিজের দিকে, এদেরকে বের হয়ে যেতে দিচ্ছে না, এদের কেন্দ্রবিমুখী বলকে সামাল দিচ্ছে হচ্ছে এই নিউক্লিয়ার ফোর্সটা, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, মনে আছে? এখন ঘটনা হইতেছে, চিন্তা কর এই সূত্রটা যেরকম, নিউক্লিয়াসের চার্জ কিউ এইটা যত বাড়বে এই ফোর্স তত বাড়বে, আবার বাইরের শেলে ইলেকট্রন যত বাড়বে তত কিন্তু এই ফোর্স বাড়বে। তার মানেটা হচ্ছে তুমি যখনই বাম থেকে ডানে যাবা, যখনই বাম থেকে ডানে যাবা, বাম থেকে যত আমরা ডানের দিকে যাচ্ছি তত একটা করে প্রোটনও বাড়তেছে, একটা করে ইলেকট্রনও বাড়তেছে, যার ফলে অ্যাট্রাকশন ফোর্স বাড়ে, পরমাণু সাইজ ছোট হইতে থাকে। কিন্তু যখনই তুমি উপর থেকে নিচে যাবা, এই যে উপর থেকে যখন তুমি নিচে আসতেছো তখন কি হচ্ছে, একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে। তো যার ফলে হয়েছে কি, তোমাদেরকে একটা কথা মনে আছে, একটা বিশেষ ইফেক্ট পড়াইছিলাম, একটা বিশেষ ইফেক্ট, বলেন তো মনে আছে কিনা? আরে ধরে ফেলছে, শিল্ডিং ইফেক্ট। জোস। হ্যাঁ, ওই প্রসঙ্গে আলোচনা চলতে থাকলে তোমার মাথায় এগুলো চলে আসবে। শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট কি জিনিস ছিল? ধরো এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার n তম শক্তি স্তর, তাহলে এটা হচ্ছে n+1, এটা হচ্ছে তোমার n+2। তাহলে আমাকে একটু বল, n তম শক্তি স্তরের যে ইলেকট্রন গুলো ছিল তারা n+1 তম শক্তি স্তরের ইলেকট্রন গুলোকে কোন দিকে ঠেলা দেয়? বাইরের দিকে নাকি ভিতরের দিকে টান দেয়? কোনটা? বাইরের দিকে। গুড, আরে মারাত্মক তো। বাইরে ধাক্কা দেয়। সো যার ফলে যতই শক্তি স্তর বাড়বে, মানে n তম শক্তি স্তর n+1 কে বাইরে ধাক্কা দিচ্ছে, আবার n+1 শক্তি স্তর n+2 কে বাইরের দিকে ধাক্কা দিচ্ছে, যার ফলে হয় কি, পরমাণুর রেডিয়াস যত হওয়ার কথা ছিল বোরের সূত্র অনুযায়ী, বোরের ক্যালকুলেশন অনুযায়ী বাস্তবে তার চেয়ে বেশি পাওয়া যায়। এই ঘটনাটাকে আমরা বলছি শিল্ডিং ইফেক্ট। সো একে তো তোমার একটার উপর একটা শক্তি স্তর জমা হচ্ছে, তুমি গায়ে গেঞ্জি পরছো, তার উপর একটা শার্ট পরো, তার উপর একটা স্যুট পরো, তার উপর একটা চাদর জড়াও, তাহলে তুমি যত গায়ে জিনিস জড়াবা তত কি তোমার সাইজ মোটা হইতে থাকবে। তো শক্তি স্তর বৃদ্ধির কারণে তো এমনিই সাইজ বৃদ্ধি পায়, সেই সাথে আবার শিল্ডিং ইফেক্ট এসে হাত মিলায়, কয় মামা চল ওইটারে বোটকা করে দিই। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা ঠিক আছে। সো আশা করি কোয়ার্টার 1 এর জিনিস কাজে লাগতেছে, যাদের মনে আছে মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আসলে। তো এই হচ্ছে কথা, মূল কথা ছিল তো এইখানে এই ব্যাপারটা একটু মনে রাখো যে শিল্ডিং ইফেক্ট বাদেও মানে তোমার একটা পরমাণুর ব্যাসার্ধ কত হবে সেটা নির্ধারিত হয় হচ্ছে কুলম্বের সূত্র দিয়ে। ঠিক আছে, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে এটা একবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছিল যে পরমাণুর ব্যাসার্ধ বা পারমাণবিক ব্যাসার্ধ নির্ধারিত হয় কোন সূত্রের সাহায্যে? আনসার হচ্ছে কুলম্বের সূত্র। আচ্ছা, এইবার আসো, একজন ক্যাপ্টেন আমেরিকার শিল্ড প্রান্ত, তো দাদার মাতার শিল্ড গরুর নাতি। দেখো বন্ধু, একটা প্রশ্নের উত্তর দেই আমরা। এই প্রশ্নটা বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন, মানে ছোট ছোট করে দেয়, 2টা 3টা করে দেয়, এখানে আমি সবগুলো একসাথে নিয়ে আসছি। প্রশ্নটা হচ্ছে আয়নগুলিকে তাদের ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও। আয়ন নিয়ে কাজ করতে বলছে, পরমাণু নিয়ে না। দ্যাট উইল বি ইভেন মোর কমপ্লেক্স। সো ব্যাপারটা হচ্ছে কি, আয়ন আমার Mg2+, N3- Na+, এই সবগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এদের সবার ইলেকট্রন সংখ্যা কি সমান না? এর মধ্যে 12টা ইলেকট্রন থাকে, কিন্তু এখন Mg2+ যেহেতু, তাহলে হয়ে গেছে কয়টা? 10টা ইলেকট্রন। তুমি আবার N3- দেখো কয়টা ইলেকট্রন আছে, এখানেও দেখবা 10টা ইলেকট্রন আছে। তুমি Na+ এর মধ্যে দেখো, তাও 10টা ইলেকট্রন আছে, মানে সবারই ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। বুঝছস?
তাহলে সবগুলোর আকার কি সেম হবে না? কারণ সবগুলো পরমাণু তো না, আয়ন, সবগুলো আয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু 1s2 2s2 2p6। তো সবগুলোরই আকার সমান হওয়ার কথা। ওকে, কয়েকজন বলছে জি, কয়েকজন বলতেছে না। আসলে সবগুলোর আকার সমান হবে বলে মনে হলেও আসলে সবগুলোর আকার সমান হবে না। দ্যাট ইজ দ্য ফান ফ্যাক্ট। কেন হবে না? কারণটা হচ্ছে কেন হবে না, পুতুল আরে কলজাটা বলে ফেলছে, কত সুন্দর করে বললো প্রোটনের পার্থক্য। গুড। এই সবগুলার হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান হলেও প্রোটনের সংখ্যা কিন্তু আলাদা। এবং ভেবে দেখ, যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, এই যে একটু আগে ফর্মুলাটা লিখছিলাম, যেহেতু মানে ইলেকট্রনের সংখ্যাটা সমান, এটা নিয়ে ভাবার কিছু নাই। যার নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে তার এই ফোর্সটা তত বেশি হবে, অর্থাৎ ওই পরমাণুর আকার, পরমাণু বলতে ওই আয়নের আকার তত ছোট হয়ে যাবে আর কি। তার মানে আমি বলতে পারি যে এখানে সবচেয়ে ছোট সাইজের কে হবে বলেন তো? সবচেয়ে ছোট কে হবে এখানে, যার প্রোটন সংখ্যা যত বেশি? বুঝছস তো নাকি? নাইট্রোজেন না, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 3+। তার চেয়ে একটু বড় হবে কে বলেন তো? তার চেয়ে একটু বড় হবে কে? ম্যাগনেসিয়াম 2+। সিম্পলি প্রোটন সংখ্যার দিকে তাকাইলেই হবে, ম্যাগনেসিয়াম 2+। তার চেয়ে আরেকটু বড় হবে কে? সোডিয়াম প্লাস। তার চেয়ে আরেকটু বড় হবে হচ্ছে নিয়ন। আরে আসো 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 আসো, চলি আসো চলি আসো চলি আসো। এই যে মাসরুর, কেমন আছো? এই যে ভাই আছি আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য দেখো কাকে নিয়ে এসেছি। আমি কি ম্যাগনেসিয়াম নাকি? না, তুমি হচ্ছে সোডিয়াম, আরো সক্রিয়। আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা এই দেখ, এই দেখ কুলম্বের সূত্র টুত্র পড়াচ্ছি, কি একটা বিচ্ছিরি অবস্থা। সেরা। এবং ওরা খুব ভালো বুঝতেছে ব্যাপারটা, কি আমি বুঝলাম পরে। এই যে আমার কাছে পড়ছে। হ্যাঁ সেটাই তো। না অবশ্যই এটা আমি পড়াই না, এটা নোমান পড়াইছিল। আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, এই আমি একটা মেয়ে দেখতেছি মাসরুরের জন্য, কেমন হবে? তোরা একটু বল তো, বিয়ে দিয়ে দিব নাকি রাখবো এইভাবে, বল কোনটা? বলে যে ভাই এইভাবেই থাকুক, তাহলে এই আমাদের দুটো কয়েকজন না, মনোযোগী থাকবে। কয়েকজন না এই ইমোজি দিছে, খেয়াল করছস? ওই যে ওইটা না তো, এই যে অল্প একটু হাসি। হুম হুম। এইটা 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 ভাই আসলে প্যাথেটিক। না এটা কেন দিছে কয়েকজন, আমার এটা জানার খুব ইচ্ছা। এই যে দেখেন দেখেন, এই যে দিছে। হ্যাঁ এখন দিছে হচ্ছে যে আমি এটা ধরে ফেলছি তাই। এটা এটা আসলে আহ, ভালো না। দিয়েন না, কয়েকজন বলছে দিয়েন না হ্যাঁ আমি ওই যে মনোযোগ নষ্ট হয়ে যাবে ওদের প্রতি। তাই। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে যেটা বলছিলাম সেটা হলো কই গেল, এই যে নিয়ন। তারপরে কি হবে বলেন? সিম্পলি প্রোটন সংখ্যার ক্রমানুসারে আগায় যাও তাইলেই হয়ে যাবে। তারপরে হবে হচ্ছে F-, তারপরে হবে হচ্ছে O2-, তারপরে কি আছে N3-। এই হয়ে গেল। বোঝেছো অশিক্ষিতরা? ও অশিক্ষিত নাতি, কথা বলো, তোমরা কি কিছু বোঝেছো? মাসরুর, জি ভাইয়া। আমি যে কত সুন্দর শিখে গেছি এই টেকনোলজি গুলা, মাশাআল্লাহ। কিন্তু ঝামেলাটা হচ্ছে তাও না মাঝে মধ্যে টেকনোলজি এলোমেলো হয়ে যায়। আমি জানি না, একটু আগেও ঝামেলা হয়েছিল, রায়হান ঠিক করে দিছে। এটা কোনো অসুবিধা নেই, এটা টেকনোলজির দোষ, আপনার দোষ ও জোস, এগুলো বলবি বেশি বেশি করে। আচ্ছা সো ঘটনা হচ্ছে এটা মাথায় রাখতে হবে। এখন ঘটনা হইলো বন্ধুরা, এখানে আরো কিছু কিন্তু আছে। সেই কিন্তুটা হইলো আমি একটু বলে দেই। এই বস্তু যাহারা মনে রাখিতে পারিবে তাহারা বহুদূর যাইবে। আচ্ছা এটার জন্য আমি একটা কাজ করি, এখানে না লিখে একেবারে আস্ত একটা পেজ নেই, মানে এটারে খুব বড় করে লিখে দেই, যেন পরে না করতে না পারি যে এই বস্তু কোনোদিন আমি বলি নাই। আমার কবরের কাছে যায় শুয়ে কানবি আর এটা বলবি। N3-, এটার নাম কি? আর আরেকটা আয়ন আছে সেটা, ঠিক আছে ওকে। এন নিচে 3 উপরে মাইনাস, এই দুইটা আয়নের নাম বলতে পারবি? N3- আয়নের নাম কি? এটাকে বলে নাইট্রাইড আয়ন। নাইট্রাইড আয়ন তড়িৎ রসায়ন পড়ানোর সময় পড়াইছিলাম, মনে আছে? আচ্ছা বল এবার, এন এর নিচে 3 উপরে মাইনাস, এটাকে কি বলে? অ্যাজাইড আয়ন। বাহ, তোদের আজকে কি হয়েছে? অ্যাজাইড আয়ন। আচ্ছা গুড। নাইট্রোজেনের নাম যে অ্যাজো, এটা মনে আছে? নাইট্রোজেনের নাম হচ্ছে অ্যাজো। অ্যাজো শব্দের অর্থ কি বল? মরা, মরা, ডেড। গুড। চলো বন্ধু, পরমাণুর আকার নিয়ে আর একটা বিশেষ বিষয় শিখে ফেলি। এই যে ঘটনাটা তোমরা দেখতে পাইতেছো এখন এখানে, এই ঘটনাটাকে বলা হচ্ছে কর্ণ সম্পর্ক। এইটাকে বলে হচ্ছে কর্ণ সম্পর্ক। তার মানে কি কানে কানে সম্পর্ক, তোমার নানার সাথে তোমার নানির যে কানে কানে সম্পর্ক, কর্ণ সম্পর্ক। কর্ণ কেন বলে এটাকে? ইংরেজিতে বলে হচ্ছে ডায়াগোনাল রিলেশনশিপ, DIAGONAL। তোমাদের কি মনে পড়ে
যে একটা চতুর্ভুজ পঞ্চভুজ কিছু একটা যদি আঁকি, পঞ্চভুজ আঁকলে হবে না, যাই হোক, মানে ঘটনা হইতেছে এই বস্তুর এই কোণা থেকে ওই কোণা যে সম্পর্ক তারে বলা হচ্ছে ডায়াগোনাল, কোনাকুনি। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখ, এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে, এটা আমাদের তৃতীয় পর্যায়ে। সো আমরা যদি একটু বলি যে কোন একটা পরমাণু এখানে আছে, তার ঠিক ডানের মৌলটা কি হবে, ওর চেয়ে একটু সাইজে ছোট হবে, ছোট হইলো। আবার এর ঠিক নিচের মৌলটা কি হবে, আকারে আবার একটু বড় হবে, কথা ঠিক না? তাহলে দেখ আমরা কি করছি, এক নম্বরে বাম থেকে ডানে গেছিলাম, এটা হচ্ছে এক। তারপরে কি উপর থেকে নিচে নামছিলাম, এটা হচ্ছে আমাদের দুই। অর্থাৎ আমি যদি এখানে একটা কাল্পনিক বাক্স কল্পনা করি, কাল্পনিক বাক্স, এই যে, তারপরে আবার এইদিকে, এইদিকে, এইদিকে একটা বাক্স যদি কল্পনা করি, সেই বাক্সের দেখ ভাই এটা কি হয়ে গেছে, দেখ তো কোনাকুনি হয়েছে, এই যে এইটার সাথে এই মৌলটার একটা বিশেষ সম্পর্ক পাওয়া যাবে। সেই সম্পর্কটা কি বলেন তো, এইদিকে আসতে হবে, ওইখান থেকে এইদিকে আসতে হবে। এই সম্পর্কটাকে বলি আমরা কর্ণ সম্পর্ক। এবং এই কর্ণ সম্পর্কযুক্ত মৌলগুলো কি হয় জানো, এদের মধ্যে আকারের খুব মিল থাকে, সাইজ, the sizes of these atoms are almost very close, খুবই কাছাকাছি হয়। সো যার ফলে হয় কি, এই মৌলগুলোর রাসায়নিক এবং ভৌত ধর্মে অনেক মিল খুঁজে পাওয়া যায়, বুঝিয়াছো? সেই মিলগুলো কি আমরা আস্তে আস্তে দেখবো, কিন্তু তোমরা এই জিনিসটা বিশেষ করে দেখবা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ের মৌলদের মধ্যে, ঠিক আছে? সো তোমরা কি বলতে পারবা যে এখানে একটা মাঝখানে মানে ভাঙা আছে কেন, দেখছো এখানে একটা ভাঙা আছে, এই যে এই বরাবর যে একটা ভাঙা আছে, এই ভাঙাটা কেন বলো? কোন কালার দিলে ভালো দেখা যাবে এটাই তো বুঝতেছি না। হ্যাঁ, হইলো। এই ভাঙাটা কেন বলতে পারবা? মাঝখানে ডি ব্লক ছিল। সো ওরা কোন পার্টটা নিয়ে কাজ করছে বলো তো, ওরা কোন পার্টটা নিয়ে কাজ করছে? বাম পাশের যে অংশটা, বামের যে অংশটা, এইটা হইল গিয়ে এস ব্লক, আর ডানের এই যে যে অংশটা, এইটা হইল গিয়ে তোমাদের কি, পি ব্লক। বুঝেছো আমার কথা বন্ধু? এইটুকু পার্ট হচ্ছে পি ব্লক। এস ব্লক আর পি ব্লক নিয়ে কাজ করছে, এস ব্লক আর এটা হচ্ছে পি ব্লক। সো দ্য ফ্যাক্ট ইজ, এস ব্লক এবং পি ব্লক এই দুইটা পার্ট নিয়ে কেন কাজ করছে, কারণ এদেরকে বলা হচ্ছে, মনে আছে কি, প্রতিনিধিত্বকারী মৌল। হ্যাঁ, দুর্গ গঠন হয়েছিল যাদেরকে নিয়ে। সো এদের মধ্যে মিলগুলো বেশি দেখা যায়, মাঝখানে ডি ব্লকটাকে বাদ দিয়ে ধরলে আর কি। যাই হোক, কর্ণ সম্পর্কটা জেনে নিলা, এটা খুব কাজের একটা জিনিস, পরেও কাজে লাগবে। চলো এবার ধাতব ধর্ম নিয়ে কথা বলি। তো তোমরা জানো যে এই যে ক্লাসরুমটা, এটা একটা ক্লাসরুম। এই ক্লাসরুমে পোলাপাইন ইচ্ছা মতো বসে নাই, তাদেরকে খুব গুছায় বসানো হয়েছে ক্যারেক্টার ওয়াইজ। তো আমার একেবারে বামের দিকে, এই দিকে কারা বসছে বলো তো? সবচেয়ে সবচেয়ে কারা বসছে? সবচেয়ে সক্রিয়, বলো বলো বলো, ধাতুরা, অর্থাৎ ছেলেরা বসছে। বামের দিকে বসছে ছেলেরা, এই জন্য ব্লু কালার। এইবার আসেন, আমার এই দিকে কারা বসছে বলেন তো? সবচেয়ে সক্রিয় নারীবাদী, আই মিন সরি মেয়ে, অধাতু। দেখো এইটা মার্ক করার সময় আমি কিন্তু এই বলদটারে বাদ দিছি, এই যে মরা লোকটা, বুঝছো না, এদেরকে বাদ দিছি আর কি। তো মাঝখানে তাহলে কারা বসছে বলতো? এই যে মাঝখানে যে গরিবগুলা বসছে, এই গরিবরা কারা? এই গরিবরা হইতেছে সেই সব ধাতু যারা একটু অধাতু টাইপের। এই শোন না রে, চল চল কুতকুত খেলি। এবং এই ধাতুগুলোর কথা বলছিলাম, ডি ব্লক মৌল বা অবস্থান্তর ধাতু, টাইটেনিয়াম থেকে কপার পর্যন্ত। এদের মধ্যে কিছু বলছি আমি কিন্তু ধাতব চরিত্র থাকবে, কিছু অধাতব থাকবে। তাহলে মোট কথা আমরা বলতে পারি, বাম থেকে যত ডানের দিকে যাচ্ছি আমরা, বাম থেকে যতই ডানের দিকে যাচ্ছি, ধাতব চরিত্র তত কি হ্রাস পাচ্ছে, ঠিক আছে? তো এই কথাগুলো এইভাবে বলার দরকার নাই, এ ঘোড়ার ডিম বলছে, এগুলো বই থেকে নিছে, এগুলা এমনি তোরা শিখিস, কোনো সমস্যা নেই। এই যে এইদিকে মেটাল ক্যারেক্টারিস্টিক্স ইনক্রিজেস, বামে গেলে ইনক্রিজ করে, নিচে গেলেও আবার ইনক্রিজ করে। কেন নিচে গেলে ইনক্রিজ করে? কারণটা হচ্ছে, যতই আমরা নিচের দিকে যেতে থাকবো তত আমাদের পরমাণুর আকার কি হবে বলুন তো, ভোটকা হইতে থাকবে। যত ভোটকা হয়, আই মিন বিগ সাইজ হয়, তত নিউক্লিয়াস থেকে তার ডিস্টেন্স বাড়ে।
সো তার পক্ষে ইলেকট্রন ছেড়ে দেওয়াটা খুবই সহজ হয়। বুঝেছো? আচ্ছা, এখন ভাই এই যে ঘোড়ার ডিম, তাহলে দুনিয়ার সবচেয়ে সক্রিয় ধাতু কেটা হবে? এই কোণার দিকে পাওয়া যাবে, এই বাম পাশে। বামে আসতে হবে এবং নিচে নামতে হবে। এই যে এটা সিজিয়াম। ফ্রান্সিয়ামকে কেন বলি নাই মনে আছে? ফ্রান্সিয়ামকে কেন সবচেয়ে সক্রিয় ধাতু বলি নাই মনে আছে? গতকালকে তো বললাম রেডিও অ্যাক্টিভ। ওই যে জান্নাতুল মাওয়া, মাওয়া কেন লেখছে মাওয়া, মিথি। তোমাদের একটা মজার কথা বলি, ঘটনা হচ্ছে তোমাদের অনেকেরই নামের বানান আব্বু আম্মু ভুল লিখছে ছোটবেলায়। তো যার ফলে হয় কি, তুমি সমাজের অনেক জায়গায় কি বলে ওটাকে, মানে আহ বেইজ্জতি হবা আর কি। সো প্রবলেম নাই, তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে যে, যেহেতু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া গুলো, ইনস্টাগ্রাম, এগুলো তোমাকে সার্টিফিকেট দেয় না, তো ওইখানে না তুমি তোমার মতো করে লিখতে পারো। তবে আবার কেউ দয়া করে লিখো না রাইতের তারা ভোরের পাখি ফটোগ্রাফি, বুঝেছো? বা কুতকুত ভালোবাসা, বা তোমার লাগে আমার কুতুর কুতুর করে, মানে এইগুলা প্রোফাইল নেম দিও না। হ্যাঁ, কুতুর কুতুর ভালোবাসা। ওকে, যাই হোক। তো এখন ঘটনা হচ্ছে, দূর অধাতব ধর্ম কে বলে এগুলা। এই যে আসল জিনিস হচ্ছে এটা, এই ছক হচ্ছে ফেলুদা স্পেশাল। এই ছক পূরণ করে ফেলতে হবে আজকে। তো যাই হোক, আমার আসলে জায়গা কম, মানে কি বলে এটাকে, মানে একটু ছোট ছোট করে লিখতে হবে, তোমরা নিজেরা লেখো আর কি, ঠিক আছে? এঞ্জেল নানা, দেখছো অবস্থা? এই যে হ্যাঁ, শাওন বলছিল এঞ্জেল অমুক, এঞ্জেল তমুক। কিভাবে একটা মানুষ নিজেকে এঞ্জেল দাবি করতে পারে? তাহলে ছেলেরা এখন থেকে প্রোফাইল নেম চেঞ্জ করে রাখবি, শয়তান অমুক, বান্দর, এগুলা রাখবি আর কি। জি নারী। হ্যাঁ, জিন রায়হান। আসো, সোডিয়াম কেমন ধাতু, মানে ধাতু না অধাতু? বলো, ধাতু। কেমন ধাতু জানো? এইটাকে লেখো প্রচন্ড সক্রিয় ধাতু, সংক্ষেপে প্রোসধা। আমার এখানে জায়গায় হবে না, এই জন্য আমি ছোট করে লিখতেছি। প্রচন্ড সক্রিয় ধাতু, প্রচন্ড সক্রিয় ধাতু। ম্যাগনেসিয়ামের কথা কি বলবো তাহলে? এটাকে বলতে হবে সধা, সক্রিয় ধাতু। বুঝিয়াছো? হচ্ছে সধা। আচ্ছা, তারপরে অ্যালুমিনিয়ামকে কি বলতে হবে? অ্যালুমিনিয়ামকে বলতে হবে মধ্যম সক্রিয় ধাতু, মশধা। সিলিকনের কথা কি বলবো বলো? সিলিকন কি? এঞ্জেল বদনা, কষধা, উধা। উধা। হ্যাঁ, এটা হচ্ছে অপধাতু, অবলিক দিয়ে লেখো উপধাতু। আমার লেখা ভালো হচ্ছে না, আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি। অপধাতু বা হচ্ছে উপধাতু। এখন এইটার আরো একটা নাম তোমরা শিখেছিলে ছোটবেলায়, বলো তো কি? এটাকে বলবো আমরা অপধাতু বা উপধাতু। আর একটা নাম কি শিখছিলাম 9-10-এ? অর্ধধাতু। গুড। এইবার আসো ফেলুদার বগর বগরে ঢুকি। একটা কথা একটু ভালো করে জেনে নাও বন্ধুগণ, সেটা হলো অপধাতু বা উপধাতু আমাদের দেশে একই অর্থে বুঝায়। অপধাতু আর উপধাতু একই অর্থেই বুঝায়। আর এই যে একটা শব্দ আছে অর্ধধাতু, এগুলো সেম না। দিজ আর নট সেম। ভালো করে বুঝো, অপধাতু উপধাতু একই কথা বুঝলাম, তাও মেনে নিলাম, তার কারণ স্যাররা এই নামে বহু আগে থেকে ডেকে আসতেছে। কিন্তু অর্ধধাতু শব্দটাকে রিসেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, এন্ড দ্যাট ইজ নট হোয়াট দে শুড হ্যাভ ডান। এইটা করাটা মারাত্মক অন্যায় হয়েছে। কেন অন্যায় হয়েছে শোন, সেটা হচ্ছে এই অর্ধধাতু শব্দটা রাখা উচিত, রিজার্ভ রাখা উচিত একটা বিশেষ কনসেপ্টের জন্য। সেই কনসেপ্টের নাম কি জানোস? সেই কনসেপ্টের নাম হচ্ছে হাফ মেটাল। আমার কথা বিশ্বাস না হয় তোমরা গুগল করে দেখবা, উইকিপিডিয়া সার্চ দিয়ে, যে হোয়াট ইজ এ হাফ মেটাল। হাফ মেটাল বলে আলাদা একটা জিনিস আছে, বুঝছো? আর এইবার যদি বলি তাহলে অপধাতু বা উপধাতু জিনিসটা কি, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে তোমার সেমি মেটাল অর মেটালয়েড। LLOID, ই আছে মনে হয়, আমি জানি না, লাস্টের ই নিয়ে আমার ঝামেলা হয়।
যেসব শব্দের শেষে ই আছে আমি কনফিউজড হয়ে যাই, ই আছে না ই নাই। মেটালয়েড, চলো আমরা একটু গুগল করে আসি এখনই। হাফ মেটাল কনসেপ্টটা পুরাই আলাদা, পুরাই আলাদা। ইট ইজ নট লাইক তোমার কি বলো এটাকে, মানে ইয়া মানে নট লাইক মেটালয়েড। হাফ মেটাল, তারপরে লিখবো আমি উইকিপিডিয়া, এই যে চলে আসছে, এই যে হাফ মেটাল, ঢুকো এইবার পড়ো তো, ভালো করে পড়ো। আর দ্য সিইং মাই স্ক্রিন রায়হান, লাগলে একটু এক্সপোজার কমাও। এই যে ভালো করে দেখো তো কি বলছে এখানে। এখানে বলছে নট টু বি কনফিউজড উইথ সেমি মেটাল। দেখ ভাই ভালো করে দেখ, নট টু বি কনফিউজড উইথ সেমি মেটাল। তারা স্পষ্ট বলে দিচ্ছে সেমি মেটাল বা মেটালয়েড যে জিনিসটা সেটার সাথে এটাকে মিলানো যাবে না, এটা একই জিনিস না। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? না না, সাদা সাদা। এই এক্সপোজার একটু কমাইছোস, জোস, বিউটিফুল রায়হান। ঘটনা হচ্ছে এইখানে বেশ ভালো ভালো কতগুলো কথা বলা আছে, আমি একটু তাড়াতাড়ি পড়ি। হাফ মেটাল ইজ এনি সাবস্টেন্স দ্যাট অ্যাক্টস অ্যাজ এ কন্ডাক্টর টু ইলেকট্রনস অফ ওয়ান স্পিন ওরিয়েন্টেশন, মানে কোন একটা সার্টেন ওরিয়েন্টেশনের স্পিনের জন্য সে কন্ডাক্টর হিসেবে কাজ করে। যদি অপোজিট স্পিনের ইলেকট্রন ঢোকার চেষ্টা করে সে হচ্ছে তোমার কি বলে ইনসুলেটর হয়ে যায়। ইনসুলেটর বুঝো তো তোমার? এই আরেকটু কমাতো এক্সপোজার, তাহলে আরো ভালো দেখবে, আমার দেখার দরকার নেই। সো ঘটনা হচ্ছে একটা সার্টেন স্পিনের, তোমরা জানো যে ইলেকট্রন কি থাকে, আপ স্পিন ডাউন স্পিনে থাকে না? এই যে তোমার একটা অরবিটালের মধ্যে ইলেকট্রন কি থাকে, একটা আপ স্পিন থাকে একটা ডাউন স্পিন থাকে। সো আপ স্পিন ইলেকট্রন যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সে কন্ডাক্ট করতে দেয়, অর্থাৎ পরিবাহী হিসাবে কাজ করে। কিন্তু অপোজিট স্পিনের ইলেকট্রনটা যখনই যাওয়ার চেষ্টা করে সে হচ্ছে রেজিস্ট করে। এন্ড দ্যাটস হোয়াট উই কল, কি বলতো, ওইটাকেই বলা হচ্ছে তোমার ওই হাফ মেটাল। মানে কখনো মেটাল না, ডিপেন্ডিং আপন কি যাওয়ার চেষ্টা করছে তার ভিতর দিয়ে। আর সেমি মেটাল বা কি বলে মেটালয়েড যে জিনিসটা, সেটা তোমরা পড়ছো অলরেডি ফিজিক্সে বা পড়বা, ওই যে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারে। ওই বস্তু আলাদা, ওটাকে ডোপিং করে, ডোপিং করলে তখন তোমার ওই মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে সে হচ্ছে কখনো অন্তরক হিসেবে কাজ করে, কখনো হচ্ছে তোমার পরিবাহী হিসেবে কাজ করে। বাট সে কিন্তু স্পিনের উপর ডিপেন্ড করে কাজ করে না, কনসেপ্ট গুলো আলাদা। তো এখন একটা ব্যাপার বোঝ যে কি বলো এটাকে, যদি কনসেপ্ট আলাদা হয়ে থাকে তাহলে একই নামে ডাকলে তখন কি একটা ঝামেলা হবে না? যদি কনসেপ্ট আলাদা হয়, যেমন ধর যে ভর আর ওজন, কনসেপ্টই তো আলাদা, কিন্তু তোকে ছোটবেলা থেকে বলতেছে কি কোন বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ভর বা ওজন বলে। কি এলো ঝামেলা জানোস? ক্লাস 9-এ যেদিন উঠছিস সেদিন তুই একদম মানে জাহান্নামে চলে গেছিস। তোর এবার মাথার মধ্যে সব তালগোল পাকানো শুরু করছে। মজার ব্যাপার হচ্ছে হাফ মেটাল বা অর্ধধাতু এই শব্দটা আমাদের বইতে ইন্ট্রোডিউস করার পরেও কেন ঝামেলা হয় নাই জানো? কারণ হচ্ছে আমাদের দেশের সিলেবাসে হাফ মেটাল যে কনসেপ্টটা সেটা নাই। যার ফলে তুমি ওই বস্তুকে যদি সেতারা নামেও ডাকো, যে সিলিকন জার্মেনিয়াম, হ্যাঁ, এরা হচ্ছে তোমার সেতারা, অর্ধধাতু বা সেতারা, কোনো সমস্যা নাই। কিন্তু যেদিন তোমার সিলেবাসে সেতারা ঢুকছে আসলে, সেই দিন কিন্তু গ্যাঞ্জাম লাগা শুরু করছে, এই বেটা সেতারা তাহলে কোনটা? তোরা কি আমার কথা বুঝছস? সেমিকন্ডাক্টর কোনগুলো এগুলো তোমরা ফিজিক্সে পড়বা, বাট সেখানে দেখবা ইলেকট্রনের স্পিনিং ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, ওইখানে স্পিন ডিরেকশনের ফ্যাক্ট না। ঠিক আছে? আচ্ছা, তো এখন তোদের একটা মজার কনসেপ্ট বলি তাড়াতাড়ি করে দেখি। আজকে একটু ক্লাস লম্বা হবে, আমি আগেই বলছি এই কথাগুলো বলবো আর কি, এই কথাগুলো জানাটা তোমাদের জরুরি। তোমাদের একটু চলো অপটিক্স পড়াই, ফিজিক্স হইছে নাকি মাসুরের? এখনো পড়াইছে মাসুর বা নোমান? অপটিক্স পড়াইছে, মানে কি বলে জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান হইছে? হয় নাই? আচ্ছা, তোরা যতদূর জানিস 9-10-এর জ্ঞান দিয়ে দেখি, তাহলে আমি বেশি গভীরে যাবো না, অল্প করে বলি। ধর এখানে একটা লেন্স আছে, এটা 9-10 মনে হয় পড়স নাই। লেন্স আছে, এখন এখানে একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্ট, তো এই অবজেক্ট থেকে কি হবে, আমাদের আলোক রশ্মি বের হবে, তাই না? আলোক রশ্মি বের হইলো, যে সে হচ্ছে প্রতিসৃত হইলো। ধরো এরপরে এদিক দিয়ে চলে গেল, কোন একদিকে গেছে, মইতে গেছে, এদিকে যাবে। তোরা একটু বলতে এই পয়েন্টটাকে কি বলে?
প্রধান অক্ষের একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলে প্রধান ফোকাস, এফ দিয়ে প্রকাশ করে। এখন তাহলে এইটুকু যেহেতু বলতে পারছিস, তাহলে আরেকটু পারবি। এই যে আলোক কেন্দ্র, লেন্সের যে আলোক কেন্দ্র, সেইখান থেকে এই প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে কি বলে বলেন? হ্যাঁ, এই প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কি বলে? ফোকাস দূরত্ব। এইটাকে বলে হচ্ছে তোমাদের ফোকাস দূরত্ব, তাই না? এটাকে বলে হচ্ছে ফোকাস দূরত্ব। মনে পড়ে? ছোট হাতের এফ দিয়ে লেখে ফোকাস দূরত্ব। আচ্ছা, এখন তোমরা কি একটা জিনিস জানো, এফ ইকুয়াল টু আর বাই টু, রাইট? ওই দর্পণের ক্ষেত্রে বেসিক্যালি মজার কথা শুনবা। সবাই বুকের বাম পাশে একটু হাত দিয়ে নিও, হার্ট ফেল করিও না। রায়হান অলরেডি দিয়ে ফেলছে, ও 2 আর 2 বুকে দিছে। মজার কথা হচ্ছে এই যে যে নামটা শিখছো ফোকাস দূরত্ব, এই নামটাই ভুল। দিস কনসেপ্ট ওয়াজ নট সাপোজ টু কল বাই দিস নেম। কেন না? কারণটা খুব মনোযোগ দিয়ে শোন। এটাকে ইংরেজিতে কি বলে? যারা ইংলিশ ভার্সনে আসিস তারা বল, এটাকে ইংরেজিতে কি বলে? জানিস কেউ? এইটাকে বলে হচ্ছে ইংরেজিতে ফোকাল লেন্থ। এখন তোরা আমাকে একটু বল, লেন্থ শব্দের অর্থ কি? লেন্থ শব্দের অর্থ কি? দৈর্ঘ্য, দ্যাট ইজ নট দূরত্ব। এখন তুই তর্ক করতেই পারিস, যারা একটু বাংলায় ভালো তারা আমার সাথে তর্ক জুড়ে দিতেই পারে যে ভাই একটা নামে ডাকলো তাতে কি আসে যায়, আমি কথা পুরোপুরি মানি, তোর এই কথা পুরোপুরি মানি, কিন্তু সমস্যাটা কখন জানিস? তোদের ফিজিক্স বইতে যতটুকু পড়ায় সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগত কারণে আরো অনেক দূর পড়ছি, তো তখন ঝামেলা হবে। কি ঝামেলা জানিস? সেটা হচ্ছে বলি, আর একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা যদি তুই শিখতে যাস আমার মতো তুই পেঁচায় যাবি। সেই কনসেপ্টের নাম হচ্ছে ফোকাস ডিস্টেন্স। সেই কনসেপ্টের নাম হচ্ছে ফোকাস ডিস্টেন্স। এই ফোকাস ডিস্টেন্সের বাংলা সেদিন তুই কি বলবি বল? আজকে তোর বইতে ফোকাস ডিস্টেন্সের কনসেপ্ট নাই। এই কনসেপ্ট নাই বলে তুই ফোকাল লেন্থকে ফোকাস দূরত্ব বলে চালাই দিতে পারতেছিস। প্রতিদিন তো সিলেবাস আপডেট হয় রে ভাই। আমাদের দেশে না একটু আস্তে আস্তেই হয়, তাও তো হয়। যেমন ধর দ্রাব্যতার কনসেপ্ট, এটা আমাদের সময় ছিল না। আমাদের বই ঘেটে দেখ, পুরা বইতে কোথাও দ্রাব্যতা শব্দটা তেমন খুঁজে পাওয়া যাবে না। মানে দ্রাব্যতার কনসেপ্টের যে অঙ্কগুলো আমরা করি এগুলো নাই, অঙ্ক নাই, কনসেপ্ট নাই। সো তখন আমরা ওই মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করতাম। আমার পুরাতন আমলের যে ছাত্ররা, ধর শাওনের খাতা যদি থাকে এখন অ্যাডমিশনের, মাসুরের খাতা যদি থাকে, ওদের সবার খাতায় আমি লেখাইছি মোলারিটি মানে হচ্ছে এস। কেন? তখন তো দ্রাব্যতাকে এস দিয়ে প্রকাশ করা লাগতো না, ওই কনসেপ্টই নাই। কিন্তু যখন দ্রাব্যতার কনসেপ্টটা ঢুকছে তখন সলিউবিলিটিকে এস দিয়ে প্রকাশ করতে যে মোলারিটিকে এস দেওয়া যাচ্ছে না। তোরা কি বুঝছস আমার পয়েন্টটা? মানে প্রবলেমটা কোথায়? এখন বাধ্য হয়ে যাইতে হয়েছে সি তে। সো সিমিলার প্রবলেম উইল হ্যাপেন সামডে, যেদিন হয়তো আজকে থেকে আরো 10-15 বছর পরে বাংলাদেশের সিলেবাসে ফোকাস ডিস্টেন্স যে কনসেপ্টটা, এখানে ফোকাস ডিস্টেন্স কোনটা তোদেরকে বলে দেই, যদি কারো আগ্রহ থাকে যে অ্যাকচুয়ালি ফোকাস ডিস্টেন্স বলে যাকে ডাকতেছেন সেই দূরত্বটা আসলে, সেই জিনিসটা আসলে কি। সেই জিনিসটা হইতেছে এই যে দেখেন, কোন কালার দিয়ে দেখাবো, এটা দিয়ে দেখাই। এই আলোক কেন্দ্র থেকে সাবজেক্ট পর্যন্ত যে দূরত্ব, এটার বলে ফোকাস ডিস্টেন্স। এবং দেখ জিনিসটা কত অপোজিট, কত বেশি ভিন্ন। একটা হচ্ছে আলোক কেন্দ্র থেকে প্রধান অক্ষের যেখানে আলোটা মিলিত হয়েছে ওই দিকের দূরত্ব, মানে অবজেক্টের অপোজিটে। আর এটা হচ্ছে অবজেক্টের দিকে, পুরো ডিফারেন্ট আইডিয়া তো। আচ্ছা, ইরফান মাহমুদ বলতেছে ক্যামেরার মতো। ক্যামেরার মতো না রে বোকা, ক্যামেরাতে এই ঘটনাটা আমি শিখছি। আমি তো নর্মাল ফটোগ্রাফার না, আমি তো শিক্ষিত ফটোগ্রাফার। সো আমি যখন যে কোনো কোর্স করতে গেছি, যেসব জায়গায় শিখতে গেছি, আমার যেসব গুরুরা ছিল আমি তাদের চেয়ে বহুগুণে ভালো বুঝতাম। বিকজ ওনারা তো জানে না এটা কোন লেভেলের একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলাস একটা অবজেক্ট। হ্যাঁ, তারা তো জাস্ট এটাকে ছবি তোলার একটা ডিভাইস হিসাবে দেখে। বাট whenever they are talking about something, ওটা নিয়ে আমি বাসায় স্টাডি করে তাদের বহুগুণে বস হয়ে যেতাম, কিন্তু তাদের সামনে যা ভাব মারতাম না। আমি ভাব করতাম ঠিক আছে বলেন, সমস্যা নেই, শুনি। সো শেখার পদ্ধতি হচ্ছে এটা। সো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই নামটা ভুল। এই নামটা আজকে পর্যন্ত ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিক আছে, কারণ আমাদের সিলেবাসে ফোকাস দূরত্ব নিয়ে কোনো কনসেপ্ট ঢোকে নাই। বইতে যেটা করে এইটাকে বলা হচ্ছে ভি, আর এইটাকে বলা হচ্ছে ইউ। বুঝতে পারতেছো? মনে পড়ে এই কথাগুলো, ফিজিক্সের কথা, যে এই যে আলোক কেন্দ্র থেকে অবজেক্টের দূরত্ব সেটাকে কি বলে? ইউ বলে। আর আলোক কেন্দ্র থেকে ফোকাসের যেখানে হইছে সেটাকে কি বলে? ভি বলে।
ওইভাবে ইউ আর ভি দিয়ে চালায় দিচ্ছে, কিন্তু যেদিন কনসেপ্টটা একটু জটিল হবে সেদিন তো এই নামে ডাকাই লাগবে ফোকাস ডিসটেন্স, সেদিন ফোকাল লেন্থ আর ফোকাস ডিসটেন্সের ডিফারেন্সটা করবা কেমনে, পুরো উল্টা কথা বলা লাগবে। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? হ্যাঁ। সো আমি আসলে খুব মানসিক যন্ত্রণায় থাকি আমাদের দেশের পড়ালেখা নিয়ে, কারণ হচ্ছে এই কথাগুলো শুনে বোঝার মতো মানুষ খুবই কম, বুঝছো না? এই কথাগুলো মনে করে যে ভাই চলতেছে চলুক না। মানে এত কাছের এত ক্ষমতাবান মানুষ আছে আমার, আমার খুব কাছের, কিন্তু তারা অনেক ক্ষমতাবান, তাদেরকে বলতে গেলেও তারা শোনে না, বলে ভাই এত যন্ত্রণা নিতে পারবো না, ভাই থাকতো যেমনে চলতেছে চলুক। সো ভরসা হচ্ছে তোমরা কথাগুলো শুনে কোনো একদিন হয়তো ভাই দেশটাকে পরিবর্তন করবা, যে কিছু চেঞ্জ দরকার আছে আর কি। হ্যাঁ, ডিজায়ারেবল চেঞ্জেস। সো এই হচ্ছে কথা, যে অর্ধধাতু নামে ডাইকো না। যেদিন তুমি অর্ধধাতু নামে ডাকবা আর বাংলাদেশের সিলেবাসে হাফ মেটাল পড়ানোর প্রয়োজন হবে, সেই দিন তুমি এটার কোনো বাংলা বলতে পারবা না। তুমি একই কনসেপ্টকে দুইটা নাম দিছো, তোমার তৃতীয় নামে যাওয়ার দরকারটা কি? অপধাতু বা উপধাতু বা অর্ধধাতু বলে, আরে ভাই অর্ধধাতু রাখ না, রিজার্ভ রাখ না, অন্য একটা জিনিসের জন্য রিজার্ভ রাখ না। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এবার আসো, যাই হোক, যে কথা বলতেছিলাম, এটাকে অপধাতু বা উপধাতু নামে ডাকো, অন্য নামে ডাইকো না। আর এত বগর বগর নাম দরকার নাই। মানে একটা জিনিস পাইছে, এটার নাম রিমোট কন্ট্রোলার, এটারে আবার বাংলায় বলে নিয়ন্ত্রক যন্ত্র, এটাকে আবার বলা শুরু করছে ডুগডুগি, এটারে আবার বলা শুরু করছে সেতারা, কালকে বলে টুকটুকি। মানে এত নাম তোমার দরকারটা কেন? একটাই তো অবজেক্ট, সো এক নাম থেকে সর্বোচ্চ দুই নামে যাও, 100টা নাম দিলে তো সমস্যা, তাই না? আচ্ছা, হ্যাঁ। সো এই এই স্লাইড গুলোর নাম হচ্ছে ফেলুদার বগর বগর, কারণ এই বগর বগর দুনিয়ার আর কেউ করবেও না, আর এগুলাই পড়ানোর মধ্যে করে না। যাই হোক, আমি একটু করি আর কি। ফসফরাস। ফসফরাস কি অপধাতু না উপধাতু? কোনটা কোনটা কোনটা? নাকি ধাতু? অপধাতু। এইটা হচ্ছে অধাতু। তোরা কি টাল হয়ে গেছিস নাকি? মাথা টাল হয়ে গেছে, এলোমেলো। এটা অধাতু, ফসফরাস একটা অধাতু। সালফার কি বলেন তো? অধাতু। আচ্ছা, একটা কথা বলো এবার, কেমন অধাতু? সক্রিয় অধাতু নাকি মরাইডা? খেয়াল করো, এই দিকে ছিল প্রচন্ড সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু, মধ্যম সক্রিয় ধাতু, অর্থাৎ ধাতব চরিত্রটা আস্তে আস্তে কমে আসতেছে, মাঝখানে একটা ট্রানজিশন হয়েছে অপধাতু বা উপধাতু, এবার কেবল অধাতুতে ঢুকছে। তাহলে এইটা কেমন অধাতু হবে? আরো সক্রিয় অধাতু হবে, অর্থাৎ ফসফরাস হচ্ছে সালফার সক্রিয় অধাতু। বুঝিয়াছো? তার মানে এটাকে লিখবো অপেক্ষাকৃত সক্রিয় অধাতু। বুঝে নিস, অপেক্ষাকৃত সক্রিয় অধাতু। এগুলো কিন্তু আমি বলতেছি, লাগলে ভিডিও দেখে পজ করে করে লিখবা খাতায়, ঠিক আছে? আচ্ছা, ক্লোরিনের কথা কি বলবো? ক্লোরিনের কথা বলা লাগবে হচ্ছে, তাহলে কি বলেন, সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে? আচ্ছা, হাফসা বলছে সুপার অ্যাক্টিভ। ক্লোরিনের ক্ষেত্রে বলতে হবে হচ্ছে উরি বাবা অধাতু। এই উরি বাবা মানে বুঝছো? ওরে ভাই আপু, তুই গ্রেট হো, তোমার কাছে কোনো ডিস্টার্ব হবে না, কোনো ঝামেলা হবে না, একদম মারি ফেলবো, আপুকে ডিস্টার্ব করবি না। এই আপু ডেঞ্জারাস আপু, খবরদার ভাই, ক্লোরিনের ধারে কাছে যাও না, একদম ধ্বংস করে দিবে। আসো বন্ধু, জারক বিজারকের কথা বলি। তাহলে আমরা অলরেডি কিন্তু ধাতু অধাতু ক্রমটা বুঝতে পারছি, যে ও আচ্ছা, আর্গন, আর্গন তো একটা ছাগল, এটা অধাতু ঠিক আছে, কিন্তু এর আসল নাম হইতেছে ছাগল। বুঝছো? ওরা নিয়ে আর কিছু বললাম না আর কি, নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, জারক বিজারকের কথা বলি। দেখো, ধাতুগুলা হচ্ছে বিজারক হয়, এটা জানো তো না? আমি একটু বড় করে লিখে দেই, যে ধাতুগুলা হচ্ছে বিজারক হয়। আমরা এটা জারণ বিজারণ পড়ার সময় শিখছি, ধাতু মানেই হচ্ছে বিজারক, রিডিউসিং এজেন্ট। আর তাহলে অধাতু মানে আমাদের কি হবে? অধাতু হবে হচ্ছে আমাদের জারক। ওকে, এখন কথা হইতেছে, সো আমরা সহজে বলে দেই টুক করে, যে যত সক্রিয় ধাতু হবে সে তত সক্রিয় বিজারক হবে। তাহলে এর ক্ষেত্রে বলবো বিজারক, এটা মধ্যম বিজারক, মধ্যম, তারপরে কি বিজারক, বিজারক। এই বলদে কিছু না জারক বিজারক। ফসফরাস হচ্ছে জারক, কারণ অধাতু হচ্ছে জারক হয়। এটা কি হবে? মধ্যম সক্রিয় জারক। আর ক্লোরিনের কথা উরি বাবা জারক। ক্লোরিনের সব উরি বাবা, আর এই ছাগল তো মরা। তোমরা কি বুঝেছো? আচ্ছা, তারপরে আসো অক্সাইড সমূহ, তাড়াতাড়ি আমাকে একটু বলো, সোডিয়ামের অক্সাইড আছে কি কি? সোডিয়ামের কোন কোন অক্সাইড আপনারা চিনেন? নরমাল যে অক্সাইডটা, সেটা যদি আমি লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে Na এর পাশে ও বসবে, সোডিয়ামের যোজনী 1 ওকে দিব, আর অক্সিজেনের যোজনী 2 একে দিব, Na2O। এর কিন্তু আরো দুইটা অক্সাইড আছে, একটা হচ্ছে Na2O2 সোডিয়াম পারঅক্সাইড, আর একটা কি NaO2 সোডিয়াম পারঅক্সাইড, সরি সুপার অক্সাইড। এখন এই যে লাস্টের দুইটা অক্সাইড লিখলাম, এই দুইটা কিন্তু সাধারণ অক্সাইড না,
এই দুটো কিন্তু এক্সেপশনাল অক্সাইড, বুঝিয়াছো? যেটা বানাইতে পারে পার অক্সাইড সুপার অক্সাইড শুধুমাত্র প্রচন্ড সক্রিয় ধাতুরা বানাইতে পারে, কথাটা একটু মনে রাখো। পার অক্সাইড সুপার অক্সাইড শুধুমাত্র প্রচন্ড সক্রিয় ধাতুরা বানাইতে পারে, মানে তৈরি করতে পারে আর কি। পার এবং সুপার অক্সাইড শুধুমাত্র সক্রিয় ধাতুরা গঠন করতে পারে। একজন ব্যতিক্রম আছে, বলেন। সে শুধুমাত্র পার অক্সাইড করে, সুপার অক্সাইড করে না। কে? ধাতু না হয়েও, গুড, হাইড্রোজেন। তাহলে ব্যতিক্রম লিখে রাখলাম, ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, যে যদিও ধাতু না কিন্তু সে পার অক্সাইড গঠন করে, সুপার অক্সাইড করে না। আচ্ছা, সো এখন কথা হইতেছে, আসো এবার, সো এইটা সোডিয়ামের একটা সক্রিয়তার নমুনা, একটা নিদর্শন। সে যে আসলেই প্রচন্ড সক্রিয় ধাতু তার একটা নমুনা হচ্ছে কি পার অক্সাইড সুপার অক্সাইড গঠন করে। ম্যাগনেসিয়ামের অক্সাইডের সংকেত সবাই জানো এমজিও, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হবে হচ্ছে Al2O3, সিলিকনের অক্সাইডের সংকেত হবে হচ্ছে SiO2, ফসফরাসের অক্সাইড হচ্ছে দুইটা, একটা হচ্ছে P2O5 আর একটা হচ্ছে P2O3। আমি যে সিকোয়েন্সে লিখতেছি ওই সিকোয়েন্সে লিখবা, যেটা সবচেয়ে বেশি জরুরি আমি ওটা আগে লিখি, তারপরে হচ্ছে কম প্রয়োজনীয় অক্সাইডটা লিখি। সালফারের ক্ষেত্রে অক্সাইড তোমরা জানো দুইটা আছে, SO3 আর একটা কি SO2। তবে জেনে রাখো SO বলে একটা অক্সাইড আছে, আমার কথা কি বুঝিয়াছো? সালফার ডাইঅক্সাইড তো সবাই জানো। এসও বলে একটা অক্সাইড আছে, এটাকে বলে সালফার মনোঅক্সাইড, বাট এই অক্সাইডটা তোমার বেশিক্ষণ এক্সিস্ট করে না। আমাদের সময়ে আমাদের যে স্যার নবগোপাল স্যার, সে বলছিলেন যে এসও বলে কোনো অক্সাইড নাই। আমি নিজেও পড়ছিলাম উইকিপিডিয়া, দেয়ার ইজ নো অক্সাইডস কল্ড অ্যাজ এসও। কিন্তু তোমার পরে বর্তমানে আপডেটেড পেজে যায় দেখবা যে এসও বলে অক্সাইড আছে, কিন্তু ওই অক্সাইড তৈরি করা মাত্র, সিনথেসাইজ করা মাত্র কিছুক্ষণের মধ্যে ভেঙে যায়। তো এই জন্য আমরা লিখেও কেটে দিলাম যে এই অক্সাইডটা হওয়ার কথা, বাট ন্যাচারালি এটা এক্সিস্ট করে না আর কি। তাহলে সালফারের যোজনী বুঝতে পারছো, 2 4 6 হবে এখানে আর কি, তাই না? আচ্ছা, এবার বলো ক্লোরিনের অক্সাইড কে কে? ক্লোরিনের অক্সাইড কটা হবে জানো? খেয়াল করে দেখো তো ট্রেনটা, এর অক্সাইড ছিল দুইটা, এর অক্সাইড তিনটা, তাহলে এটা বুঝতে পারছো চারটা। তাহলে ক্লোরিনের অক্সাইড গুলো হচ্ছে আমাদের Cl2O7, তারপরটা হচ্ছে Cl2O5, তারপরটা হচ্ছে Cl2O3, লাস্টেরটা হচ্ছে Cl2O। এগুলোর নাম কি? ক্লোরিন হেপ্টা অক্সাইড। হেপ্টা মানে 7, ক্লোরিন পেন্টা অক্সাইড, ক্লোরিন ট্রাই অক্সাইড, এটাকে বলে ক্লোরিন মনো অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু ওই বলদের তো কোনো অক্সাইড নাই, ওটা লিখলাম না। অক্সাইডের যোজনী, এই যে অক্সাইড গুলো লিখেছি এদের মধ্যে এই মৌলগুলোর যোজনী লাগবে। সোডিয়ামের এখানে যোজনী হচ্ছে 1, ম্যাগনেসিয়ামের 2, এটার হচ্ছে 3, এটার হচ্ছে 4, এটার হচ্ছে 5 আর 3, ঠিক আছে? আমি ওইভাবে না লিখে একটু এভাবে লিখি, 3 আর 5, 3 5 বুঝতে সুবিধা হবে। এখানে কত লিখবো? 2 4 6, 2 আছে, 4 আছে, 6 আছে। যদিও অক্সাইড আমরা এটাকে বাস্তবে পাচ্ছি না, বাট লিখছি কারণ এটা হয়, বাট এক্সিস্ট মানে বেশিক্ষণ থাকে না আর কি। আচ্ছা, এখানে ক্লোরিনের যোজনী কত? 1 3 5 7। তোমরা কি একটা গান শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার দ্য মিউজিক? এখানে একটা গান চলতেছে, দেখতে পাচ্ছ? যারা মিউজিক বোঝো না তারা এটা বুঝবা না। একটা ছন্দ আছে এখানে, পর্যায় সারণী, মহাবিশ্বের সুর। দ্য থিং হ্যাজ গট আপ, এবং বাড়ার সময় লাইনগুলো রিপিট হইছে। যে বিজোড়ে রিপিট হয় সে কন্টিনিউয়াস বিজোড়েই যাচ্ছে, যে জোড়ে রিপিট হয় সে জোড় বরাবর যাচ্ছে, এবং সবার এন্ড লিমিট একই, মানে এন্ড লিমিটটা পর্যায়ক্রমে বাড়তেছে। এর এন্ড লিমিট 5, এর এন্ড লিমিট 6, এর এন্ড লিমিট হচ্ছে 7, আর ওইদিকে যায় ধূপ করে কত হয়ে যাবে? 0। আমার কথা কি বুঝিয়াছো বন্ধুরা? এখানে একটা ছন্দ আছে, এই ছন্দ নিজে অনুভব করতে হবে, এটা কেউ তোমার অনুভব করাইতে পারবে না। দ্য বেস্ট আই ক্যান ডু ইজ আই ক্যান শো ইউ। এই এদিকে আয়। পেয়েছি, আসল ওস্তাদকে পেয়েছি, চলে আয়। তুই ব্যাট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন রে? ক্রিকেট খেলতে আসছি। তাই এখন খেলবি ক্লাসে? বিশ্বকাপের মধ্যে ক্রিকেট। ও আচ্ছা আচ্ছা। এই আমাকে একটু বলতো, হাফ মেটাল কি তোরা পড়াস ক্লাসে? হাফ মেটাল না লাগে নাই তো, এটারও তো বইতে নাই, বাট তোরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা তো পড়ছস। হ্যাঁ, মেটালে তো বিভিন্ন ওই যে কন্ডাক্টিভিটি। হ্যাঁ, দেখছো দেখছো দেখছো, ও কিন্তু জানে, এন্ড হি ইজ এ সুপার জিনিয়াস। ওর কাছ থেকে শিখে নিবা। যেটা নিয়ে গ্যাঞ্জাম হচ্ছিল সেটা হচ্ছে, তোকে আমি একটু বলি, এটা নিয়ে তুই আলাদা করে আমার সাথে বসবি, আমাকেও অনেক কিছু শিখাবি, আমি নিজেও শিখবো। সেটা হচ্ছে যে এই যে
আমাদের বইতে অপধাতু, উপধাতু, অর্ধধাতু সব একই নামে ডাকে, অর্থাৎ সেমি মেটাল আর হাফ মেটাল। এগুলোর তো ডিটেইলস নাই, হ্যাঁ, এত ডিপ তো নাই, এত ডিপ। ডিপে নাই বলে কি করে একই নামে ডাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে ও যেদিন তোর মতো এই হাই লেভেলে পড়বে সেদিন ওর কাছে সব একই মনে হবে না। তখন আস্তে আস্তে ভালো মতো ডিপলি পড়লে হ্যাঁ, ক্লিয়ার হয়ে যাবে সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং চিন্তা কর এখন আমাদের দেশের হায়ার লেভেলের বই কিন্তু বাংলায় নাই, ইংলিশে সব ইংরেজিতে। তো যেদিন তুই তুই নোমান চেষ্টা করবি যে বইটা একটু বাংলায় ট্রান্সলেট করি বা বাংলায় আমার মতো করে লিখি, সেই দিন তোর বলতো প্যারা হবে না? অবশ্যই প্যারা হবে। আর আমার ইচ্ছা আছে ইলেকট্রিক্যালের কিছু কিছু বই জোস। ট্রান্সলেট করার ট্রাই করতেছি, এবং দেখা যাক। দেখবা তোমরা যে ওই এসে চেঁচামেচি করবে যে আল্লাহ, মানে সেমি মেটাল আর হাফ মেটালের ডিফারেন্সটা আমি তাহলে কি দিয়ে বুঝাবো, মানে সবকিছুকে একই নামে ডাকতেছে। সো আমরা আশা করতেছি নোমান এইটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম। হ্যাঁ, আমি ওই যে উইকিপিডিয়া থেকে ওদেরকে একটু দেখাইলাম যে স্পিনের উপর ডিপেন্ড করে যে কোন স্পিনের ইলেকট্রন মুভ করবে আর কোনটা করবে না, এটা তুই আরো ভালো জানবি, আমি তো জাস্ট উইকিপিডিয়া পড়ছি। সো এটা নিয়ে অবশ্যই কিন্তু কাজ করবি, আর তোরা কিন্তু ক্লাসে ধরবি নোমানকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও কিন্তু ওয়াদা করলো। ওরা কোন ক্লাস? ওরা হচ্ছে 12 12? 24 ব্যাচ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 24 ব্যাচের সাথে অনেকদিন দেখা হয় নাই। আচ্ছা ক্লাস আচ্ছা, আছে, সামনে আসতেছে। ঠিক আছে, ওকে তাহলে। ঠিক আছে। ভুলে গেছি নাকি বলতেছি। আচ্ছা, আবার মনে করাই দিবে, সমস্যা নাই। আচ্ছা, ওকে। সো চলো আমরা আবার আগের জায়গায় ফেরত যাই, কেমিক্যাল বন্ডে। কোথায় গেলাম, হারাই গেছি, হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর না। আচ্ছা, অক্সাইডের সাথে পানির বিক্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি খুব নতুন একটা পেজে চলে যাব, খুব দ্রুত বিক্রিয়াগুলো লিখবো, তোমরা একটু লিখে লিখে নিবা আমার সাথে। আচ্ছা, সেটা হচ্ছে যে অক্সাইড গুলো আমরা লিখছি সেইগুলোর সাথে এবার পানির বিক্রিয়া লিখতে হবে। তাহলে আমরা একটু লিখি। 1 নম্বরে কি ছিল? সোডিয়ামের অক্সাইড ছিল। তাহলে আমাদের কি ছিল? Na2O, এটার সাথে পানির বিক্রিয়া লিখতে হবে। 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া। 3 নম্বরে ছিল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া। 4 নম্বরে ছিল হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের পরে কি? সিলিকন। তাহলে সিলিকন ডাইঅক্সাইড SiO2 এর সাথে পানির বিক্রিয়া। এই প্রত্যেকটা বিক্রিয়া আমাদের লিখতে হবে। তারপরে সিলিকনের পরে ফসফরাস। তাহলে 5 নাম্বার হচ্ছে ফসফরাসের আবার দুইটা অক্সাইড ছিল। সো একটাকে নাম দাও 5A, 5A বা 5 এর ক। 5 এর ক নাম্বার বিক্রিয়া হচ্ছে P2O5 এর সাথে পানির বিক্রিয়া। ওরে যন্ত্রণা। আর একটা হচ্ছে 5 এর খ, P2O3 এর সাথে পানির বিক্রিয়া। 6 নাম্বার বিক্রিয়া হচ্ছে তোমার ফসফরাসের পরে সালফার, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া। আর একটা হচ্ছে 6 এর এটা ক। আপাদের ব্যাপারই আলাদা। আপাদের একাধিক অক্সাইড, একাধিক মুড, কখন কোন মুড সুইং করে আল্লাহ মাবুদ জানে, আল্লাহ রহম করো। SO2 প্লাস পানি। তারপরে এটা কত নাম্বার? 6 এর খ গেল, এবার 7 এর ক, Cl2O7 প্লাস হচ্ছে পানি। একটু লিখে নেই তারপরে দেখাচ্ছি। 7 এর হচ্ছে খ, সবাই একটু খাতায় লিখে নিজেরা করো, বিক্রিয়া হাতে না করলে হবে না। Cl2O5 প্লাস হচ্ছে পানি। 7 এর গ, Cl2O3 প্লাস হচ্ছে পানি। 7 এর ঘ, Cl2O প্লাস হচ্ছে পানি। উফ, বাঁচা গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে আর একটা জিনিস একটু আমরা জেনে নেই, সেটা হচ্ছে তোরা একটু বলতো আমাকে, ধাতুর অক্সাইড কোন ধর্মী হয়? ধাতুর অক্সাইড গুলো কোন ধর্মী হয়? আর অধাতুর অক্সাইড গুলো কোন ধর্মী হয়? ধাতুর অক্সাইড কোন ধর্মী, অধাতুর অক্সাইড কোন ধর্মী? ধাতুর অক্সাইড হচ্ছে মেইনলি ক্ষার ধর্মী। ক্ষার ধর্মী বা উভধর্মী হবে। উভধর্মী বুঝো তো না? তোমার মধ্যে কি থাকবে? অ্যাসিড ক্ষার বোথ ক্যারেক্টার থাকবে। আর এই অধাতুর অক্সাইড হয় মূলত হচ্ছে
অম্লধর্মী বা কেউ কেউ আছে নিরপেক্ষ ধর্মী, ঠিক উল্টা নিরপেক্ষ। ঠিক আছে, এটা একটু মনে রাখা লাগবে। এটা মনে রাখবা কিভাবে তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো এখানে অতে অধাতু না, অতে হচ্ছে অধাতু, আবার অতে হচ্ছে অম্লধর্মী। মনে থাকবে অধাতুর অক্সাইড হচ্ছে কোন ধর্মী? অম্লধর্মী। অধাতুর অক্সাইড অম্লধর্মী। এরপরে অনি মনে রাখতে পারো, অনি, তোমার একটা ফ্রেন্ডের নাম ধরো অনি। অম্লধর্মী যারা তারাই আবার নিরপেক্ষ। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তাহলে অপধাতুর অক্সাইড কোন ধর্মী? মৌল তো তিন প্রকার, আপাতত তিন প্রকার। অপধাতুর অক্সাইড এটা কোন ধর্মী হবে বলেন? অপধাতুর অক্সাইড বোথ হবে, বোথ হওয়ার কথা, কিন্তু এরা মূলত হয় হচ্ছে কি জানো, লিখে রাখো, মূলত অম্লধর্মী। এরা মূলত অম্লধর্মী হয়ে থাকে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু সারা জীবন কাজে লাগবে। চলো এখন সোডিয়াম অক্সাইড, সোডিয়াম যেহেতু ধাতু ছিল, সো ধাতুর অক্সাইড কোন ধর্মী হয়? ক্ষারধর্মী। তাহলে এখানে কোন ক্ষার তৈরি হবে? সোডিয়াম হাইড্রো অক্সাইড। আর কিছুই না, সোডিয়াম অক্সাইডের সাথে পানি বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড। সমতা করতেছি না। ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে পানি মানে ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড, MgOH হোল 2। সমতা নিজেরা করে নিও। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে পানি বিক্রিয়া কি হবে জানো? সেটা হবে হচ্ছে AlOH হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড। না, বা দিয়ে লেখো, এই বস্তুটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। তাহলে কি লিখবো আমি? যদি এটাকে লিখি H3, তারপরে যদি লিখি Al, তারপরে যদি লিখি O3, কারোর কোনো আপত্তি আছে এখানে? দেখো তো, যেটা তৈরি হয়েছে AlOH হোল 3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, কোনো আপত্তি আছে? নাই। একই জিনিসকে আমি একটু গুছায় লিখছি। এখন বলতো এইটা দেখতে কিসের মতো লাগতেছে? এটা দেখতে কিসের মতো লাগতেছে? ক্ষারের মতো না? বুঝা যাচ্ছে? মানে একটা ব্যাপার বলে দেই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে তুই যখন একটা ছেলে আর একটা মেয়ের পার্থক্য বোঝা শুরু করছিলি, তখন কেমনে বুঝতি যে কেউ একজন বাসায় আসছে অপরিচিত, তাকে যে তোর খালা বলতে হবে, চাচি বলতে হবে, মামি বলতে হবে, নাকি মামা, চাচা, খালু বলতে হবে? এটা কেমনে বুঝতি? তুই কি মানে তার কোনো বায়োলজিক্যাল টেস্ট নিতি? আনসার হচ্ছে না। তুই তারে তার তার গড়ন দেখে, তার পোশাক দেখে, তার ওভারঅল জিনিসপত্র দেখে তুই একটা সিদ্ধান্ত দিতি। তো এখন এই জিনিসটা যে অনেক বড় হয়েও বোঝে নাই যে হাউ ডু আন্ডারস্ট্যান্ড হু, মানে হু টু কল ভাইয়া এন্ড হু টু কল আপু, এর আসলে একটা মেন্টাল প্রবলেম আছে। তো একইভাবে একটা যৌগ দেখে কেন তোমরা এখন অনেকে চেনো না যে কোনটা দেখতে ক্ষারের মতো আর কোনটা দেখতে অ্যাসিডের মতো? তার মানে হচ্ছে তুমি দুই চারটা ক্ষারও চেনো না, দুই চারটা অ্যাসিডও চিনো না। তো এইটা দেখতে ডেফিনেটলি ক্ষারীয় চেহারা, ক্ষারের চেহারা, আর এইটা হচ্ছে অ্যাসিডের চেহারা। তুই একটা অ্যাসিডের কথা বল, যেটা তোর খুব পরিচিত, সালফিউরিক অ্যাসিড। সেটার সংকেত দেখ H2SO4। তার মানে কি? সামনে হাইড্রোজেন থাকে, পিছনে অক্সিজেন থাকে, মাঝখানে অন্য একটা মৌল থাকে। বুঝা গেছে? সো একই রকম স্টাইলে লিখছি, এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক চেহারা। এখন এই অ্যাসিডটা লিখছো তো ভালো কথা, বাট বাস্তবে আসলে এই অ্যাসিড কাজ করে না। এই অ্যাসিড থেকে পানি বের করে দিতে হবে, একটু ছোট করতে হবে। হ্যাঁ, এর মধ্যে বেশি পানি হয়ে গেছে, এগুলোকে বলে অর্থো অ্যাসিড। সো অর্থো অ্যাসিড থেকে পানি বের করে দিলে মেটা অ্যাসিড হয়, ওই অ্যাসিডটাই মূলত কাজ করে আর কি। এর গায়ে পানি বেশি, তাহলে এখনো পানি বের করে দাও। পানি বের করে দিলে কি হবে কও? হবে হচ্ছে তিনটা হাইড্রোজেন ছিল, এখন হয়ে যাবে একটা, কারণ দুইটা হাইড্রোজেন চলে গেছে। HAl, অক্সিজেন তিনটা থেকে একটা চলে যাবে, তাহলে এখানে কি হবে? HAlO2। বেসিক্যালি এই অ্যাসিড আর এইটা একই কথা। এইটা তার ক্ষারীয় চেহারা, এটা হচ্ছে তার অ্যাসিডিক চেহারা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই বস্তুটার এই বস্তুটার দুইটা চেহারা আছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে, তোমাদের কি মনে পড়ে এটা একটা উভধর্মী অক্সাইড? জানো কি? উভধর্মী অক্সাইড। সো যেহেতু সে উভধর্মী অক্সাইড, তার মানে কি তার মধ্যে অম্ল চরিত্র আছে, আবার ক্ষার চরিত্র আছে। এখন অম্ল চরিত্র, ক্ষার চরিত্র দুইটাই যদি থাকে, তাহলে তার অম্লীয় একটা চেহারা থাকবে, তার ক্ষারীয় একটা চেহারা থাকবে, দুইটাই থাকবে। তার ক্ষারীয় চেহারাটা হচ্ছে এটা, অম্লীয় চেহারাটা হচ্ছে এটা। এই চেহারা তোমরা যারা মনে রাখতে পারো না, তাদেরকে আমি বুঝাই দিলাম যে অ্যাকচুয়ালি ওটাকে রিঅ্যারেঞ্জ করে লিখবা। AlOH হোল 3, এটাকে গুছায় লিখলে কি হয়? H3AlO3। তারপরে দেখো এখানে যেহেতু পানির পরিমাণ বেশি, জাস্ট এখনো পানি বাদ দিয়ে দাও, তখন যে অ্যাসিডটা হবে এইটাই হচ্ছে মূলত অ্যাসিডিক চেহারা। তোরা কি বুঝছস বাবা? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করছে শাইক আব্দুল্লাহ। কোন সময় কোনটি প্রকাশ পায়? মানে কখন সে অম্লীয় কাজ, অম্লীয় বিহেভ করবে, কখন সে ক্ষারীয় বিহেভ করবে? সেটা হচ্ছে ধর শাইক, তোর নানার উভধর্মী চরিত্র আছে, অর্থাৎ সে নারী হিসাবেও কাজ করতে পারে, সে পুরুষ হিসাবেও কাজ, মানে কাজ না, মানে
বিহেভ করতে পারে। জি জি জি। এখন বল, তোর নানা যখন মাশরুরের সাথে বসবে, মাশরুর আমাদের একটা সক্রিয় ধাতু, তোর নানা তখন কি বলবে জানিস? এ মাশরুর কেমন আছো, ভালো আছো, কুতকুত খেলবা? আবার যখন তোর নানাকে ধর আমি রায়হানার নানির সাথে এমনি গল্প করতে বসাইলাম বা একটা কাজে পাঠাইছি, তখন কি বলবো জানো? তোমার কি লাগবে বলো তো? ওই যে 5 টাকা দামের নেল পলিশ লাগবে, নাকি 2 টাকা দামের চুলের ফিতা লাগবে, কি লাগবে বলো না শুধু আমাকে। বুঝছো আমার কথা? So, একটা উভধর্মী পদার্থ কখন যে কি হিসাবে কাজ করবে, কখন অম্ল আর কখন ক্ষার, ইট ডিপেন্ডস আপন ও কার সাথে বসে আছে। তুমি ক্ষারের মধ্যে ঢাললে সে অ্যাসিডের মতো বিহেভ করবে, অ্যাসিডের মধ্যে ঢাললে সে ক্ষারের মতো বিহেভ করবে। তোরা কি বুঝছিস আমার কথা? অশিক্ষিতরা বোঝে না। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন আসছে একজনের কাছ থেকে, যে প্রশ্নটা সে অনেকবার করছে, ভালো প্রশ্ন। সেটা হচ্ছে, দেখেন ভাই, আপনি যদি AlOH হোল 3 কে ওইভাবে লিখতে পারেন, এইভাবে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারেন, তাহলে আমি কি উপরের এই যৌগটাকে, এই যে যৌগটা, এই বস্তুটাকে আমি কি রিঅ্যারেঞ্জ করে এরকম লিখতে পারি যে H2MgO2, এটা কি লিখতে পারি? আনসার হচ্ছে তোমরা দাও, পারে কিনা বলো। পারে না। কেন পারে না? তার কারণটা হচ্ছে, শোনো, এই বস্তুটার মধ্যে উভধর্ম নাই। আমরা বিক্রিয়া করায় দেখছি যে তার মধ্যে উভধর্মটা নাই। কথা বোঝে না। ধর ব্যাপারটা এরকম, যে কেমনে বুঝাই তো করে, তোরা কতিপয় অশিক্ষিত। আচ্ছা ধর, তোকে বলছি তোর নানার ছবি আঁক, তাহলে তুই নানার ছবি কেমনে আঁকলি? এই যে তোর নানার মাথা, এই যে তোর নানার বডি, এরকম ঠ্যাং, এই 2টা হাত, এটা দেওয়ার পরে এবার কিছু পিঙ্ক কালারের চুল দিছস এরকম এরকম, বললি এটা আমার নানা। এখন সমস্যাটা হচ্ছে যেটা, আমি ডেকে তোরে 2টা থাপ্পড় দিলাম যে তোর নানার চুল এত বড় হবে কিভাবে? তুই বললি আমার নানা টিকটক করে। হ্যালো ছোট্ট বন্ধু, শুনতে পাচ্ছো? শোনা যাচ্ছে? হুম, যেটা বলতেছিলাম, তখন তোর যেটা করা লাগবে সেটা হলো, তোর নানার এই চুলগুলার একটু চেঁচে ফেলতে হবে, একটু ছোট করে ফেলতে হবে। ছোট করে ফেলে ওই চুলগুলোকেই তুই যেটা করবি, এখান থেকে দাড়ি হিসাবে বের করে দিবি ওই চুলগুলোকেই। আমার কথা কি বুঝছিস? যার উভধর্ম থাকে তাকে তুই 2 ভাবে সাজাইতে পারিস, যার উভধর্ম নাই তাকে তো তুই 2 ভাবে চাইলে লিখতে পারিস না। এ আমার কথা বুঝছ নাই? তো ঘটনা হচ্ছে, আমরা বিক্রিয়া করে দেখছি যে ম্যাগনেসিয়াম অক্সাইড কে পানির মধ্যে দিলে এটা হয়, এবং আরো ভালো করে বুঝছি যে একে অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে সে বিক্রিয়া করতেছে, কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া দিলে করতেছে না। তার মানে হচ্ছে, যেহেতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তার মানে এর মধ্যে শুধুমাত্র ক্ষারীয় চরিত্র আছে, যার ফলে তাকে ক্ষারের মতো করে লেখা হবে। তাকে তুমি অ্যাসিডের মতো করে লিখতে পারো না, এটা অন্যায়। কিন্তু এই বলদের আমি অ্যাসিডের মধ্যে দিলেও দেখি সে বিক্রিয়া করে, সে ক্ষারের মধ্যে গেলেও বিক্রিয়া করে, তাই না? তার মানে হচ্ছে তার মধ্যে বোথ ক্যারেক্টার ছিল, অ্যাসিডিক ক্যারেক্টার, বেসিক ক্যারেক্টার। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট ইট অ্যাজ ইফ, মানে হোয়াট এভার ওয়ে উই ওয়ান্ট, ঠিক আছে, এই আর কি। এখন আসো সিলিকন ডাইঅক্সাইড, SiO2, এই বস্তুকে যখন তুমি পানির মধ্যে দিবা, তখন এখানে কি হবে জানো? SiOH হোল 4, কারণ এখানে কি সিলিকনের যোজনী কত, 4 না? এখন দুর্ঘটনার বিষয় হইলো বন্ধু, আমি কি বলেছিলাম তোমাদের কি মনে পড়ে? অপধাতু, এই যা তো অধাতু লেখা হয়ে গেছে রে, এটা অপধাতু লিখতে এই চলে গেছে এটা। টেকনোলজি, দূরে আসো। এখানে লেখার কথা ছিল অপধাতু, অপধাতুর অক্সাইড। এখন দেখ অপধাতুর অক্সাইড গুলো কেমন হয়, আমি একটু আগে বললাম অপধাতুর অক্সাইড গুলো হচ্ছে তোমার মূলত অম্লধর্মী হয়। তার মানে হচ্ছে
এই যে সিলিকন ডাইঅক্সাইড এটাকে পানির সাথে বিক্রিয়া দিয়ে যে ক্ষারের চেহারা লিখছে এটা লেখা যাবে না। তোমরা কি বুঝিয়াছো? তোমরা একটু আমাকে লিখে দেখাও এটা থেকে, মানে এটাকে পানির মধ্যে দিলে কি অ্যাসিড তৈরি হবে, সেই অ্যাসিডের সংকেতটা লিখে দেখাও তো। ওই যে অম্লধর্মী বললাম, তার মানে সাথে অ্যাসিড তৈরি করবে, এন্ড হোয়াট উইল বি দ্য ফর্মুলা অফ দ্যাট অ্যাসিড, বলো। মুকিত খুব কাছাকাছি গেছিলি, একটু ভুল করে ফেলছস। আরে প্রথমে পারলো কে? একটু দাঁড়া, স্লো কর কমেন্ট, এই বেটা একটু উপরে ওঠ। না না না, নিচে নিচে নিচে, আরেকটু আরেকটু, লক লক। সবার আগে পারছে মোহাম্মদ সাফায়েত ইসলাম, ওর জন্য হাততালি। 3032। হ্যাঁ, ঘটনা হচ্ছে এইটাকে ও যে কাজটা করছে বা দিয়ে লিখছে হচ্ছে H4, ইউ ক্যান সি দ্যাট H4 SiO4 এটা লিখছে। লেখার পরে যেটা করছে ওইটা কাটি দিছে। কেন কাটি দিছে? এর গায়ে পানি মেলা। দূর বেটা, এত বোটকা বেটা এটার বিক্রিয়া হবে কোনোদিন? তাহলে এখান থেকে এখনো পানি বের করে দাও, বাইর করে দিলে যেটা হবে এইচ, এখান থেকে আসবে যেটা তোমার, সেটা হচ্ছে যে এইচ কয়টা থাকবে? 4টা ছিল, এখন থাকবে 2টা। এসআই, তারপর অক্সিজেন ছিল 4টা, একটা চলে যাবে H2SiO3। H2SiO3 দ্যাট ইজ দ্য অ্যাসিড। এবং এই অ্যাসিডের নাম কি জানো? এটারে বলা হচ্ছে মেটাসিলিকিক অ্যাসিড। সিলিকন থেকে নামটা আসছে সিলিকিক, সালফার থেকে যেমন সালফিউরিক, ক্লোরিন থেকে ক্লোরিক, নাইট্রোজেন থেকে নাইট্রিক, ফসফরাস থেকে ফসফরিক। তো একইভাবে সিলিকন থেকে নামটা আসবে সিলিকিক, এবং এটাকে বলে মেটাসিলিকিক অ্যাসিড। ঠিক আছে, H2SiO3। আচ্ছা, তোমরা অনেকেই বুঝতেছো না যে এখানে O4 থেকে O3 হয়েছে কেমন। আমি কিন্তু পানি একটা বের করছি, পানি একটা বের করা মানে কি অক্সিজেন একটা চলে গেছে না, সো অক্সিজেন 4টা থেকে হয়ে যাবে কটা? 3টা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো P2O5। P2O5 কে পানির সাথে বিক্রিয়া দিলে কি হবে? H3PO4। P2O3 কে পানির সাথে বিক্রিয়া দিলে হবে হচ্ছে H3PO3। আচ্ছা, SO3 কে পানির সাথে বিক্রিয়া দিলে হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। SO2 কে পানির সাথে বিক্রিয়া দিলে হবে H2SO3 সালফিউরাস অ্যাসিড। তারপরে Cl2O7 কে পানির সাথে বিক্রিয়া দিলে হবে হচ্ছে HClO4, HClO3, HClO2, HClO। এখন এই বিক্রিয়াগুলো দেখতে মুখস্থ মুখস্থ মনে হলে এগুলো একটাও মুখস্থ না, এগুলো প্রত্যেকটা এক্সপ্লেন করা যায়। এবং দুনিয়ার আর কে পারে ব্যাখ্যা করতে আমি জানি না, এটা আমার ব্যক্তিগত আবিষ্কার, এর মধ্যে অনেক বেশি। তোমাদের যদি কোনো ছোট ভাই ব্রাদার এবার 25 ব্যাচ হয়ে থাকে, ওরা তাহলে ফাউন্ডেশন কোর্স করছে যারা, তাদের কাছ থেকে ক্লাস নোটটা নিও। আমি যে অ্যাসিড সম্পর্কে কত বেশি জানি সেটা আমারও জানা নাই আর কি, মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি পড়াশোনা করছি। এবং অ্যাসিড একটা অ্যামেজিং জিনিস, বা এই যে এইটাকে আমি নাম দিছি অ্যাসিড কুকিং রিঅ্যাকশন। সো এখানে অসাধারণ সব কনসেপ্ট আছে, এখন বলতে পারতেছি না, একটু নিচে যত কমেন্টের নিচে রাহান। সো ওই জিনিসটা একটু ওদের কাছ থেকে দেখে নিও। তারপরে তোমাদেরকে আমি এখন একটা ইয়া বলবো, একটা কনসেপ্ট বলবো। তার আগে আমাকে একটু বল, মানে তোদের অনেকেরই মনে হবে যে এগুলো কি মুখস্থ করবো। আমি মুখস্থ করা লাগে না, একটু অন্তর্চক্ষু থাকলে বোঝা যায়। যাদের অন্তর্চক্ষু নাই একটু খোলার চেষ্টা করতেছি, দাঁড়া। আগে আমাকে একটু বল যে কোন অক্সাইড গুলোকে পানির সাথে বিক্রিয়া দেয়া কঠিন লাগছে, ধাতুর অক্সাইড গুলোকে নাকি অধাতুর অক্সাইড গুলোকে? কাদেরকে পানির সাথে বিক্রিয়া দেওয়া কঠিন লাগছে বলেন? ওইটা ধরতে না পারলে বলার মানে নাই। ধাতুর অক্সাইডকে পানির সাথে বিক্রিয়া দেওয়া যাদের কাছে কঠিন মনে হয়েছে তারা চলে যাও, তারা ক্লাস করার দরকার নাই, তারা কিছুই বোঝো না। মানে ধাতুর অক্সাইড ছিল, সেখান থেকে জাস্ট হাইড্রো অক্সাইড হয়েছে, কিচ্ছু না, কোনো ডিফারেন্স নাই। ক্যাচাল হইতেছে মেয়েগুলা, সরি অধাতুগুলা। আরে ভাই রে ভাই, জীবন তামা তামা করে দিবে তোর। তামা বুঝোস একদম শেষ। প্রথম কথা, এই শোনো, আমার না অনেক অক্সাইড থাকবে বুঝছো, আমার তো প্রায় মুড সুইং করে, আমার যখন যতগুলো অক্সিজেন লাগে আমি ততগুলো নেবো, তুমি কিন্তু কিছু বলতে পারবা না, ঠিক আছে? কুটু কুটু যাও। দ্বিতীয় কথা, ভুলে গেছি, এসো চলে যেও না। আমার যখন না কিছু না। এখন শোন, কোন অক্সাইডের সাথে পানির বিক্রিয়া যে কোন অ্যাসিডটা তৈরি হবে সেই জিনিসটা বুঝার একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। এটা আমার হঠাৎ একদিন ক্লাসে আবিষ্কার করছিলাম। সেই টেকনিকটা হচ্ছে, তোরা জারণ সংখ্যা যদি ঠিকঠাক মতো তাড়াতাড়ি বের করতে পারিস তাহলে দেখেই বুঝবি P2O5 এর জারণ সংখ্যা ফসফরাসের +5। ওইটাকে যখন পানির সাথে বিক্রিয়া দিব তখন এমন একটা অ্যাসিড হবে যে অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা সেম থাকবে। তার মানে এইটাই, ফসফরাসের আর কোনো অ্যাসিড নাই যেখানে ফসফরাসের জারণ সংখ্যা +5। এইখানে ফসফরাসের জারণ সংখ্যা আছে +3, এমন একটা অ্যাসিড হবে যেখানে ফসফরাসের জারণ সংখ্যা থাকা লাগবে +3। বুঝিয়াছো আমার কথা? এইখানে সালফার ট্রাইঅক্সাইডে সালফারের জারণ সংখ্যা +6, এমন একটা অ্যাসিড হবে যেখানে সালফারের জারণ সংখ্যা +6। এখানে +4,
তাহলে এমন একটা অ্যাসিড হবে যেখানে সালফার যার সঙ্গে +4। বুঝিয়াছো? খেয়াল করে দেখো, Cl2O7 এ ক্লোরিনের জারণ সংখ্যা কত? +7, এখানে +5, এখানে +3, এখানে +1। তুই হিসাব করে দেখ, প্রতিটা জায়গাতে ওই হিসাবই মিলছে, +7, +5, +3, +1। আমি কিন্তু সমতা করি না একটারও। আরে সমতা করাটা মেইন কনসার্ন না, আমাদের এখন কনসেপ্ট বোঝাটা জরুরি। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। মুখস্থ করা লাগে না, তুমি যদি অ্যাসিড গুলোকে একটু আলাদা করে মুখস্থ করতে পারো, এবং ওইটাই করা উচিত, তুমি নিজেই লিখতে পারবা যে কখন কোন অ্যাসিড হবে আর কি। ঠিক আছে? আচ্ছা বলতো, আমি এতক্ষণে বোর্ডে যতগুলো অ্যাসিড লিখছি বা তোদের বইতে যতগুলো অ্যাসিডের কথা বলা আছে, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা বলো তো? সালফিউরিক অ্যাসিড নাকি কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট রিঅ্যাক্টিভ অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড নাকি নাইট্রিক অ্যাসিড নাকি অন্য কিছু? বলো, বলিতে পারিবে? HCl না, HCl এর চেয়ে সালফিউরিক অ্যাসিড কয়েকশো গুণ সবল। আরিফাইটিক অ্যাসিড না, হয় না। আরিফ তো প্রচন্ড সক্রিয় ধাতু, ধাতুরা তো অ্যাসিড না তো। রায়হান কেমিস্ট্রি পারে না, একটাও হচ্ছে না, কারোরই হচ্ছে না, ছাগলগুলা। একজন বলছে। আচ্ছা, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হচ্ছে কি জানো? এটা আপ টু HSC সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। HSC পর্যন্ত এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। HSC এর বইতে যত অ্যাসিড আছে, এর চেয়েও শক্তিশালী অ্যাসিড আছে। হেক্সাফ্লুরো অ্যান্টিমিনিক অ্যাসিড। যাই হোক, গুগল বললে পাওয়া যায় এগুলো, এগুলো আমার কাছে জানতে হবে না, বাট বইতে যতগুলো আছে তার মধ্যে এটা সবচেয়ে। হ্যাঁ, ফ্লুরো অ্যান্টিমিনিক অ্যাসিডও বলে এটাকে। হ্যাঁ, সবচেয়ে সুন্দরী আপু তাসনিম ইসলাম বলতেছো? না, সবচেয়ে সুন্দরী না, তিনি হচ্ছেন সুপার ফিমেল। তোমরা গুগল করে শিখো, সুপার ফিমেলও কিন্তু একটা মজার জিনিস আর কি। হ্যাঁ, তোরা কত কিছু জানোস না, তোরা বেটা, তোরা বুঝাইতে পারবো না যে ধর এই বিষয়গুলো জানাও না, একটা একটা অদ্ভুত নলেজের মানে ব্যাপার আর কি। এই জামানার তোরা ফোলাফাইন গুলা এই আজে বাজে পেজ ফলো করে আর গ্রুপের মধ্যে বসে থেকে টিকটক ফিকটক ব্যবহার করে কত কিছু শেখা থেকে যে বিরত থাকিস। আমি তো সে আমলের মানুষ, আমাদের সময় তো ইন্টারনেট ছিল না, বাট আমি যত কিছু জানতাম তোরা না তাও জানিস না, মানে কি একটা বেড়া ছাড়া অবস্থা। হ্যাঁ, ওইটাই তো বলতেছি যে গুগল টুগল ছিল না বলেই জানতে পারছি। বই বই পড়তাম, প্রচুর বই, গল্পের বই, অমুক তমুক পড়ে একদম চুরমার করে ফেলতাম, যার ফলে শেখা হয়েছে আর কি। আচ্ছা দেখো, একজন বলছে উই আর অশিক্ষিত, জীবন বিশ্বাস। অশিক্ষিত বানানটা খুব সুন্দর, পছন্দ হয়েছে আমার। অশিক্ষিত, অশিক্ষিত ক্রিয়েটিভিটি। যাই হোক, সো ঘটনা হচ্ছে, চলো বন্ধুরা এবার আমরা চলে যাই আমাদের আসল ঠিকানায়। এই ঘর পূরণ করতে হবে আজকে, এই ঘর পূরণ না করলে তোমার নানি আজকে ঘরে উঠতে দিবে না। দেখো, অক্সাইডের সাথে পানির বিক্রিয়া, সোডিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া আমরা পাইছি সোডিয়াম হাইড্রো অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া পাইছি ম্যাগনেসিয়াম হাইড্রো অক্সাইড MgOH2। অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে পানির বিক্রিয়া দুইটা জিনিস পাইছি, কখনো পাওয়া যাবে Al2O3, আবার কখনো পাওয়া যাবে কি জানো, HAlO2। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া পাইছি আমরা H2SiO3, কারণ এটা মূলত অম্লধর্মী বলে আমাদের কি করা লাগবে, ওর যে পানির বিক্রিয়া লিখছিলাম সেখানে আমার এই বস্তুটা কেটে দেওয়া লাগবে, SiO4 পাবো না। এর ক্ষেত্রে পাবো মেইনলি আমরা ওইটা, কারণ এটা মেইনলি অম্লধর্মী। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো ফসফরাসের সাথে অক্সাইড যেগুলো তৈরি হয়েছিল সেগুলোর সাথে পানির বিক্রিয়ায় প্রথমে হয়েছিল হচ্ছে তোমার H3PO4, তারপর এটা তৈরি হয়েছিল H3PO3, যার দুইটার একটাও তেমন একটা সবল অ্যাসিড না। তারপরে এখানে তৈরি হয়েছিল H2SO4, তারপরে তৈরি হয়েছিল H2SO3, আর এখানে চারটা অ্যাসিড তৈরি হয়েছিল HClO4, HClO3, HClO2, আর একটা হচ্ছে HClO। আরে বলো তো কোনো অক্সাইড নেই, তাহলে অ্যাসিড আসবে কোত্থেকে? ঠিক আছে? আচ্ছা, এবার বলো অক্সাইডের অম্লক্ষার ধর্ম। অক্সাইডের অম্লক্ষার ধর্ম, এই যে অক্সাইডটা ছিল, এই অক্সাইডটাকে তাহলে আমরা কি বলবো? এই অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে যেহেতু প্রচন্ড সক্রিয় একটা ক্ষার তৈরি করেছে, তাহলে এই অক্সাইডটাকে আমাদের বলতে হবে প্রচন্ড সক্রিয় ক্ষার। বুঝিয়াছো? অক্সাইডের অম্লক্ষার ধর্ম জাজ করতেছি, অক্সাইডের অম্লক্ষার ধর্ম। তাহলে এটাকে কি বলা লাগবে? ম্যাগনেসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছিল,
তাহলে এটাকে আমরা বলবো সক্রিয় ক্ষার, অত সক্রিয় না, সক্রিয় আর কি, ভালোই। আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যেহেতু দুইটা জিনিস তৈরি করছিল, একটা ক্ষারধর্মী একটা অম্লধর্মী, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে উভধর্মী। এটাকে আমরা বলবো হচ্ছে উভধর্মী। সিলিকন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে যেহেতু অম্ল তৈরি করছিল, তাহলে আমরা বলবো মূলত অম্লধর্মী। এটাকে লিখবো হচ্ছে মূলত মূলত অম্লধর্মী। আচ্ছা, ফসফরাসের দুইটা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে দুইটা অ্যাসিড তৈরি করেছে, তার কোনোটা সবল না, তার ফলে বলবো কে মৃদু অম্লধর্মী। মৃদু অম্লধর্মী। আচ্ছা, তারপরে সালফারের যে অক্সাইড দুইটা ছিল তারা পানির সাথে বিক্রিয়া করে প্রচন্ড সক্রিয় অ্যাসিড তৈরি করছিল, তাহলে বলবো প্রচন্ড সক্রিয় অম্লধর্মী বা প্রচন্ড সবল অম্লধর্মী। ইনার কথা বলা লাগতেছে না, ইনি হইতেছে উরি বাবা অম্লধর্মী। উরি বাবা মানে বুঝো, না বুঝলে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরি যাও। এখনো যদি না বুঝো যে এই ক্লোরিন আফা কি ডেঞ্জারাস, বুঝেছো? আচ্ছা, এবার আসো বন্ধু, লাস্ট কথা বলি, মৌলের অম্লক্ষার ধর্ম সেম, উপরে যা লিখছি ওইটাই। ওই মৌলগুলা কেমন, ওদের অক্সাইড গুলো ওদেরকে রিপ্রেজেন্ট করে, যার যার অক্সাইডের ক্যারেক্টার যেমন ছিল ওই মৌলগুলাকে আমরা ওই টাইপের বলবো, বুঝিয়াছো? ওকে ভাইয়া, আমি যোজনীটা বুঝি নাই, প্লিজ বলবেন। ভাইয়া যোজনী তো বলার তেমন কিছু নাই, সোডিয়াম অক্সাইডের সংকেত আমাদের মুখস্থ ছিল, ওটা লিখছি, লেখার পরে সোডিয়ামের যোজনী এখানে দেখছি 1, আর অক্সিজেনের যোজনী এখানে কত 2, তাহলে সোডিয়ামের যোজনীটা 1। ম্যাগনেসিয়াম অক্সাইডের দিকে তাকায় দেখো তো ম্যাগনেসিয়ামের যোজনী কত হয়, 2 হয়, ওইটাকে এখানে লিখছি। অ্যালুমিনিয়াম অক্সাইডের দিকে তাকিয়ে দেখো তোমার অ্যালুমিনিয়াম যোজনী কত 3, ওটাকে এখানে লিখছি। সিলিকন ডাই অক্সাইডের দিকে তাকায় দেখো, এখানে সিলিকনের যোজনী কিন্তু 4, কারণ অক্সিজেনের যোজনী কত 2 না। সো দ্যাটস ইওর 4, বুঝছিস তো? ক্লোরিনকে আমাদের নানার নানি বানাইতে চাই, নিকোলা টেসলা এটা বলছে। বানা তোর নানা কে তা তো আমি চিনি না, বানা নানি বানা, মরি যাবি, ভাত খাওয়া লাগবে না আর বাড়ি। আহ, এখন আসো, এই আগডুম বাগডুম এগুলো বই থেকে নেওয়া, আমি তোমাদের যা বুঝাইছি ওর ওর শিশু ভার্সন এটা, বুঝছো? এটা হচ্ছে লো বাজেট আরিফ ভাই, এগুলো বুলশিট, দেখে নিস। আচ্ছা, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা নিয়ে একটু নিজেরা দেখো, জারকের হয় বিজারণ ক্ষমতা, এটা মনে রাখবা। কারণ কি, জারক কি করে মূলত, বিজারণ করে না, মানে জারক নিজে কি করে, বিজারিত হয়, বুঝতে পারছস তো? তাহলে লিখি, আচ্ছা ওইটা এখানে লেখাই আছে আমার মনে পড়ছে, এই যে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার যে ক্ষমতা, গ্রহণ করে কে, জারক না? সো জারকের হবে কি, জারণ ধর্ম বা জারণ ক্ষমতা, বুঝিয়াছো? মানে তাহলে আমি লিখি, জারকের হয় জারণ ক্ষমতা, আর তাহলে বিজারকের কি হবে, বিজারণ ক্ষমতা। আর এখানে বলতেছে বাম থেকে ডানে গেলে ক্রমশ বৃদ্ধি পায়, কেন বাম থেকে ডানে গেলে কেন বৃদ্ধি পাবে, জারণ ক্ষমতা কেন বৃদ্ধি পাবে, জারক কারা হয়, ধাতুরা না, সরি অধাতুরা না। তো তাহলে কি হবে, বাম থেকে যত ডানে যাব তত কি ধাতব অধাতব চরিত্র বাড়তেছে, অধাতব চরিত্র বাড়ার মানে হচ্ছে জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তোরা কি বুঝছো বাবা আমার কথা? একটু মাথা ঠান্ডা করে ভাববা আর কি। আচ্ছা, শাওন ভাই পড়াইছিল, জোস। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, এগুলো নিয়ে বেশি সময় দেওয়ার নাই। জারণ ক্ষমতা উপর থেকে নিচে হ্রাস পায় বৃদ্ধি পায়, নিজেরা দেখিস বাবা, এগুলো আসলে বলার কিছু নাই। এবার আসো গলনাঙ্ক স্ফুটনাঙ্কে, এখানেও আয়েশা অসাধারণ একটা কাজ করছে, খুবই সুন্দর একটা ছবি বের করছে আর কি। সেটা হচ্ছে, তোমরা নিজেরা চাইলে ছবি ডাউনলোড করে নিতে পারো, আর এটা তো পাওয়াই যাচ্ছে, এখানে ওয়েব অ্যাড্রেসও দেওয়া আছে, webelements.com, ওখানে পাবা আর কি। আচ্ছা, সেটা হচ্ছে দেখো এখানে যে তোমার 3D একটা জিনিস দেওয়া হয়েছে, একটা বার আকারে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো যার যত উপরে তার গলনাঙ্ক তত বেশি, বুঝিয়াছো? তো এখানে দেখো হঠাৎ করে কেন জানি কার্বনের গলনাঙ্ক অনেক বেশি আসমানে উঠে গেছে, ওই যে হিরক, হিরক কার্বন মানে বুঝছো তো, হিরক। তো আবার দেখবা নিচে কারা কারা আছে, মার্কারি অনেক নিচে আছে, ফ্রান্সিয়াম অনেক নিচে আছে, এই বলদগুলো তো মরে গেছে। তো এখানে দেখ না, মানে কোনো সার্টেন প্যাটার্ন নাই, এখানে ঢেউ তরঙ্গ ঝিলিমিলি ঝিলিমিলি বহু রকম খেলছে, বুঝেছো? আর ইনাদের তামাশা তো দেখারই মতো, বাবারে মনে হইতেছে কেউ কিবোর্ড বাজাইতেছে। তো এই জন্য আমি প্রথমে বলছিলাম যে তোমার কি বলে, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের আসলে কোনো আহ ইয়া নাই, মানে কোনো ভালো ক্রম নাই আর কি, কোনো বিশেষ নির্দেশিকা নাই আর কি। কোনো বিশেষ কারণে কারো একজনের 3D স্ট্রাকচার
বা তোমার ইলেকট্রন কনফিগারেশনের উপর ডিপেন্ড করে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে গেছে, আবার হঠাৎ করে পাশের জনের কমে গেছে, এরকম আর কি। এটা এটা নিয়ে পড়ার কিছু নাই, মানে টেনশন করো না আর কি, ঠিক আছে? এটা নিয়ে পরীক্ষা আসে না। সো যাই হোক, এইখানে একটা মজার কথা বলছি, যে স্পষ্ট করে যেটা আমি বলছিলাম, এগুলো বই থেকে নেওয়া জিনিস, তোমাদের বইতে এইভাবে লেখছে দেখো, ধারাবাহিকতা লক্ষ্য করা যায় না। আর কি বলবো বলো, কোন স্পেসিফিক যে তুমি সিকোয়েন্স দেখাবা, কোন একটা কনস্ট্যান্ট লজিক অনুযায়ী যাবা, এরকম যাওয়ার উপায় নাই। সো এটা নিয়ে প্রশ্ন আসে না, টেনশন নিও না আর কি। এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের বগর বগর এই কয়েকটা মুখস্থ তথ্য দিছে, যারা একটু মনে রাখতে পারবো অবজেক্টিভের জন্য ভালো। এই এই পেজটা এমসিকিউ এর জন্য আমি আয়েশাকে বললাম, প্রথমে দিছিল, পরে ফালাই দিছিলাম, পরে আবার ঢুকাইছি। মানে কেন এটা লিখতে বলছি, কারণ এখানে এমসিকিউ আছে, যদি কেউ চায় পড়ে নিতে পারে। বাট আমার যতটুকু জানা আছে, এগুলো থেকে প্রশ্ন তেমন একটা আসে না আর কি, ঠিক আছে? আচ্ছা, এই যে মুকিত বলতেছে এটা নাকি ওদের কলেজের এক্সামে দিছিল, হইতে পারে, আমি জানি না আর কি, বিভিন্ন কলেজে দিতেই পারে, কারণ স্যাররা মাঝে মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন খুঁজে পায় না, যে আসলে কোনটা যে ইম্পর্টেন্ট এটাই তো বুঝি না, ফাইসটা মারি দি, হ্যাঁ কোন সমস্যা দি, মরি যাক, মানে আগডুম ফাগডুম যা আছে আজাইরা জিনিসপত্র। আচ্ছা, এবার আসো, সোডিয়াম ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক আলোচনা করো। কার গলনাঙ্ক বেশি হবে, কার গলনাঙ্ক কম হবে? এটার উত্তরটা হচ্ছে পরে আয়। কি? হ্যাঁ, মানে আজকে এটা শিখতে পারবে না, এটা বুঝ Shit! সাউন্ড ছিল এটা? আরে আমি লিখতেছিলাম পরে আয়, মানে বুঝাইতে চাইছিলাম এই প্রশ্নটা যদি কেউ করে, তুই বলবি তুই পরে আয়, এখনো ফেলুদা পড়ায়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওরা একটা আইসক্রিম খাওয়াই দিব। ঘটনা হচ্ছে, আমি বলতে চাচ্ছি এই ব্যাপারটা অনেকটা লবণ সেতুর মতো, বুঝছো? এই যে তোমরা পাগল হয়ে গেছিলে না, লবণ সেতু কি, লবণ সেতু কি। সো লবণ সেতু তো ওই সময় আমি পড়াইতে পারি নাই, কারণ আমি ওই সময় পড়াই না জিনিসটা, ঠিক আছে? এটা পড়ার জন্য তোমার কি জানা লাগবে বলে দেই। তোমরা জানো এই অধ্যায়ে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে কথা বলবো, এখনো পর্যাবৃত্তিক ধর্মে আছে, আজকেই শেষ, আজকে না আগামী ক্লাসও লাগবে পর্যাবৃত্তিক ধর্মের উপরে, তারপরে আমরা রাসায়নিক বন্ধন অংশে ঢুকবো। সো ঘটনা হচ্ছে, তোমার এই বন্ধনে যখন যাব, তখন দেখবা যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, মেলা ধরনের বন্ধন নিয়ে আলোচনা আছে। ওখানে একটা বিশেষ বন্ধন আছে, সেটা হচ্ছে তোমার ধাতব বন্ধন। নাম শুনছো? ওই ধাতব বন্ধন আগে শিখতে হবে, তাইলে তোমার এই জিনিসটা ব্যাখ্যা করা যাবে, এমনি আগডুম বাগডুম হবে তা নইলে। তো ধাতব বন্ধন শেখার পরে এটা আমরা আলোচনা করব, ঠিক আছে? এই জন্য বলছি যে এটা পরে আয়। ধাতব বন্ধন, ধাতব বন্ধন শেখার পরে করা যাবে আর কি, ওকে? আচ্ছা, তারপরে চলো বন্ধু, পর্যাবৃত্তিক ধর্মসমূহের সারসংক্ষেপ। যা কিছু আলোচনা করলাম সবকিছু একসাথে দিয়ে দেওয়া আছে এমসিকিউর জন্য, সো দ্যাট তোমার প্রয়োজনে কাজে লাগাইতে পারো, এক নজরে, অনেক নজরে, বহু নজরে, এগুলা দেখে নিও। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত। তবে শোনো, সেটা হচ্ছে তোমার এখানে কিছু ভুল ডেটা আছে, বই থেকে নেওয়া জিনিস বলে আছে আর কি জিনিসটা, মানে আসলে ব্যাপারটা এরকম না। যেমন ধরো কোনটা জানি দেখলাম, এই যে এই পেজে, হ্যাঁ, সর্বাধিক সক্রিয় ধাতব মৌল, মানে সর্বাধিক সক্রিয় ধাতু, সেটা কে? এখানে লেখছে দেখ ফ্রান্সিয়াম, এটা একটা ভুল কথা, এটা একটা ভুল কথা, এটা হওয়ার কথা হচ্ছে সিজিয়াম। এইখানে আবার পরে তামাশা করছি, কারে বলে দেখো, সর্বাধিক সক্রিয় স্থায়ী ধাতু, মানে ওরে বলছে সর্বাধিক সক্রিয় অস্থায়ী ধাতু, আর এরা বলছে সর্বাধিক সক্রিয় স্থায়ী ধাতু। এত তামাশার কিছু নাই। তুই যদি কাউকে ধাতু বলতে চাস, তাকে স্টেবলি, মানে বুঝছো, স্থিতিশীল ভাবে ইলেকট্রন ডোনেট করতে পারতে হবে। এই শালায়, এই ছাগলে, এই ফ্রান্সিয়াম, ইতা উত্তেজনার ঠেলায় সুরমার হয়ে যাইতেছে বাঙ্গিচুরি, তেজস্ক্রিয় মৌল, এ কিভাবে আরেকজনের ইলেকট্রন দিবে? এটা সম্ভবই না তার পক্ষে ইলেকট্রন দান করা। সো যার ফলে এটাকে মানে সক্রিয় ধাতু হিসাবে ডাকাটাই ভুল। এটা আমাগো দেশের বই বলে এগুলো ডাকছে, তুমি জাস্ট ভালো ভালো ওয়েবসাইটে যায় দেখো, ইন্ডিয়ান বইতে দেখো এই আগডুম বাগডুম লেখা থাকে না আর কি। যাই হোক, এখন দেখো আর কি বইতে যা আছে ওটা ফলো করবা। সো দ্যাটস ইট আজকের। তারপর একটা মজার কথা বলি, দাঁড়া। সর্বাপেক্ষা ভারী তরল ধাতু, হ্যাঁ এটা পারদ লেখছে, ঠিক আছে, কিন্তু আবার তোকে যদি বলি তরল ধাতু কোনটি, আনসারে আছে হচ্ছে মার্কারি, আবার আছে সিজিয়াম। তোরা কি জানো যে দুইটাই তরল? বাংলাদেশের তাপমাত্রায় দুইটাই তরল, সৌদি আরব গেলে তো খবরই আছে। মানে কোনটা তরল ধাতু, এটার আনসারটা দিতে গেলে আগে জানতে হবে যে কত তাপমাত্রায় তরল। দুনিয়ার সব ধাতুই তো তরল, 1300 ডিগ্রি সেলসিয়াসের উপরে হলে তো লোহাও তরল। তো তুই কত তাপমাত্রায় জানতে চাচ্ছিস, দ্যাটস দ্য ফ্যাক্ট, ঠিক আছে?
তো যাই হোক এইগুলো আর কি দেখে নিও, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। একবারে তোমাদের আয়শা আপু টোকায় টোকায় সারা বই বহু কষ্ট করে লিখছে আর কি, ওর জন্য একটু দোয়া করিও। আল্লাহ, আল্লাহ হাফিজ, টাটা।